আচ্ছা, দেখ, তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো নতুন করে আর কিছু বলছি না। প্রথমত হচ্ছে, আমি আজকে যে ইউনিটটা স্টার্ট করবো সেটা স্ট্রাকচার অফ অ্যাটম। এবং স্ট্রাকচার অফ অ্যাটম মানে প্রত্যেকটা স্টুডেন্টই ক্লাস 11-এ আসার আগে কম বেশি একবার না একবার স্ট্রাকচার অফ অ্যাটম নিচু ক্লাসে পড়ানোই হয়। বাট সেই যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়গুলোর সঙ্গে তোরা ধীরে ধীরে দেখতে পাবি আজকে কিছুটা এবং পরবর্তী সময় ধীরে ধীরে যে আমাদের কিছু কিছু জায়গায় কিছু কোয়ারিজ তৈরি হয়। কোয়ারিজ যেমন তোরা স্ট্রাকচার অফ অ্যাটম যখন ছোট ক্লাসে পড়েছিস, সেখানে রাদারফোর্ড অ্যাটমিক মডেল, থমসন অ্যাটমিক মডেল, বোরের অ্যাটমিক মডেল, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, এগুলো সম্পর্কে একটা প্রাইমারি একটা প্রিলিমিনারি আইডিয়া সবার আছে। এবং সেখানে সেই জায়গায় তোরা একটা ইলেকট্রনিক কনফিগারেশনও শিখেছিস। ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয়, একটা নাম্বার অফ মানে যে কোনো একটা শেল বা যে কোনো একটা অরবিটের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন বার করার ক্ষেত্রে একটা বেসিক ফর্মুলা তোরা ইউজ করেছিলি 2n²। এই ফর্মুলাটা ইউজ করে ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন, থার্ড শেলে 18টা ইলেকট্রন এন্ড সো অন। এবার এই যে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো তোরা মানে শিখেছিস, সেখানে তোরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিস, ধর নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7, ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখেছিস 2,5। অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখেছিস 2,6। আর্গন অ্যাটমিক নাম্বার 18, ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখেছিস 2,8,8। কিন্তু তারপর যখন তোরা পটাশিয়াম লিখেছিস, পটাশিয়াম মানে হচ্ছে 19, ইন দ্যাট কেস ইলেকট্রনিক কনফিগারেশন কি হওয়া উচিত 2,8,9, কারণ থার্ড সেলে তো 18টা ইলেকট্রন রাখা যায় ম্যাক্সিমাম। বাট আমরা ইলেকট্রনিক কনফিগারেশন পটাশিয়ামে কি লিখেছি 2,8,8,1। থার্ড সেলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 18টা। তাহলে সেই জায়গায় আমি 9টা কেন রাখতে পারবো না? 9টা কেন রাখতে পারবো না, এটার এক্সপ্লেনেশন হিসেবে ওই ছোট ক্লাসে তখন বলা হয় যে না, 9টা রাখা যাবে না, বিকজ কোন সেলে 8টার বেশি ইলেকট্রন আমরা প্লেস করতে পারি না, এরকম একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়। তার ব্যাকগ্রাউন্ডে মানে এই যে আমরা 2,8,8,1 লিখছি, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কমপ্লিট লজিক্যাল বিষয় আছে, যেটা আমাদের ওই জায়গায় বা ওই সময় বলার মতন কোনো স্কোপ বা পজিশন কিছুই ছিল না, যেটা আমরা পরবর্তী সময় ধীরে 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 জেনেছি এবং জানতে পেরেছি এবং এগিয়েছি সেটা ধরে, সেটার উপর বেস করে। তো স্ট্রাকচার অফ অ্যাটম হচ্ছে এমন একটা ইউনিট, যে ইউনিটটা গোটা কেমিস্ট্রির বা একটা কেমিস্ট্রিতে একটা মানুষ মানে একটা কেমিস্ট্রি একটা সাবজেক্ট পড়ার জন্য একটা মানুষ যখন আসবে, তখন তাকে তো একটা এলিমেন্টের কেমিক্যাল রিয়াকশন গুলো বুঝতে হবে। আর হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন? কেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস, এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস। এই যে ইলেকট্রনের এক্সচেঞ্জ, এই যে ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে, ইলেকট্রন একটা অ্যাটমের ভেতরে ইলেকট্রনের পজিশনটা কি, একটা ইলেকট্রনের ভেতরে ইলেকট্রন মানে সরি একটা অ্যাটমের ভেতরে ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টটা কি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তো এক্সচেঞ্জ। সো টু আন্ডারস্ট্যান্ড এ কেমিক্যাল রিয়াকশন, টু আন্ডারস্ট্যান্ড দি মেকানিজম অফ এ কেমিক্যাল রিয়াকশন, আমাদের কিন্তু ইলেকট্রনের মুভমেন্টটা বা ইলেকট্রনের যাবতীয় ক্যারেক্টার্স গুলো, ইলেকট্রনের ওভারঅল ক্যারেক্টার্স গুলো জানাটা খুব জরুরি। সো স্ট্রাকচার অফ অ্যাটম হচ্ছে এমন একটা জায়গা ক্লাস 11-এর, যে চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওই গোটা ডিটেলটা যে কিভাবে হোয়াট ইজ দি অ্যাকচুয়াল বিহেভিয়ার, হোয়াট ইজ দি অ্যাকচুয়াল বিহেভিয়ার অফ অ্যান ইলেকট্রন, ও ম্যাগনেটিক ফিল্ডে কেমন বিহেভ করে, ইলেকট্রিক ফিল্ডে কেমন বিহেভ করে, এই যে বিভিন্ন কম্পাউন্ড তারা কালার প্রডিউস করে, কেন প্রডিউস করে, এই সমস্ত প্রশ্নের উত্তর বোঝার জন্য কিন্তু আমাদের ইলেকট্রনকে বুঝতে হবে, ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টকে বুঝতে হবে, যে একটা অ্যাটমের ভেতরে ইলেকট্রনিক কনফিগারেশন কি সেটাকে ডিটেলে বুঝতে হবে। সেইটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ অ্যাটম। আর স্ট্রাকচার অফ অ্যাটম থেকে কিন্তু গোটা কেমিস্ট্রির সেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি হোক বা অর্গানিক কেমিস্ট্রি হোক, সেই গোটা কেমিস্ট্রির কিন্তু দরজাটা ওপেন হয়। যে গোটা কেমিস্ট্রি বা কেমিস্ট্রি পড়াশোনা শুরু করার যে মানে একদম স্টার্ট আপ, সেটা কিন্তু স্ট্রাকচার অফ অ্যাটম থেকেই শুরু হয়। তো স্ট্রাকচার অফ অ্যাটম এই চ্যাপ্টারে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস যে টপিক গুলো কভার করব, আমি টপিক গুলো একটু ওয়ান বাই ওয়ান বলি। টপিক গুলো প্রথম আমরা কভার করব হচ্ছে ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। বোর্ড সবাই দেখতে পাচ্ছিস তো? ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেলস, ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। সাব অ্যাটমিক পার্টিকেলস মানে এখানে কাজের কথা বলা হচ্ছে। সাব অ্যাটমিক পার্টিকেলস মানে দুটো পার্ট,
একটা হচ্ছে নিউক্লিয়ন্স, একটা হচ্ছে নিউক্লিয়ন্স, আরেকটা হচ্ছে ইলেকট্রনস। একটা হচ্ছে নিউক্লিয়ন্স, আরেকটা হচ্ছে ইলেকট্রনস। নিউক্লিয়ন্স প্র্যাকটিক্যালি কারা? নিউক্লিয়াসের ভেতরে যে পার্টিকেল গুলো আছে দ্যাট আর নিউক্লিয়ন্স। আর নিউক্লিয়াসের বাইরে যারা রয়েছে তারা হচ্ছে ইলেকট্রনস। তো নিউক্লিয়াসের ভেতরে আমরা যদি ইন জেনারেল দেখি, নিউক্লিয়াসের ভেতরে দুটো পার্টিকেলের কথা আমরা কিন্তু অলরেডি জানি। এক হচ্ছে প্রোটন, দুই হচ্ছে নিউট্রন। এই পার্টটা আমরা পড়বো। 2 নম্বর আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমিক মডেলস, ডিফারেন্ট অ্যাটমিক মডেলস, অ্যাকচুয়ালি ডিফারেন্ট অ্যাটমিক মডেলস, অ্যাকচুয়ালি ডিফারেন্ট অ্যাটমিক মডেলস। ডিফারেন্ট অ্যাটমিক মডেলস মানে এইটার আন্ডারে আমাদের রাদারফোর্ড আসবে, এইটার আন্ডারে বোর আসবে, এইটার আন্ডারে থমসন আসবে, এই তিনটে তোরা জানিস। আরেকটা অ্যাডিশনাল আসবে, দ্যাট ইজ সমারফিল্ড অ্যাটমিক মডেল। সমারফিল্ড আমরা কি কি পাচ্ছি? এটার আন্ডারে প্রথম পাচ্ছি আমরা থমসন অ্যাটমিক মডেল, এটার আন্ডারে আমরা পাচ্ছি রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এইটার আন্ডারে পাচ্ছি আমরা বোরস অ্যাটমিক মডেল, আর এটার আন্ডারে আমরা আরেকটা পাবো দ্যাট ইজ সমারফিল্ড অ্যাটমিক মডেল, যেটা আমরা মানে যেটা সম্পর্কে হয়তো নামটা শুনে থাকতে পারিস, বাট এটা সম্পর্কে ডিটেল আলোচনা কিন্তু এর আগে কখনো হয়নি, ক্লাস 10 অব্দি কখনো হয়নি। এবার এরপরে আমরা যে জায়গাটা পড়বো দ্যাট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, বিফোর দ্যাট, ইলেকট্রনিক কনফিগারেশনের আগেও আমরা পড়বো কোয়ান্টাম মেকানিক্স। একেবারে প্রিলিমিনারি কিছু কথাবার্তা কোয়ান্টাম মেকানিক্সের। আমাদের ফিজিক্সে বিভিন্ন বিষয়গুলোকে এক্সপ্লেন করার জন্য আমরা খুব সাধারণত দুটো মেকানিক্সের হেল্প নিই। একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এতদিন তোরা ফিজিক্সের যে অ্যাপ্রোচ গুলো নিয়ে পড়াশোনা করেছিস বা যে অ্যাপ্রোচ গুলো পড়েছিস, সেই অ্যাপ্রোচ গুলো সবটাই কিন্তু হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, যেখানে তোরা অ্যাক্সিলারেশন পড়েছিস, রিটার্ডেশন পড়েছিস, ভেলোসিটি পড়েছিস, ডিসপ্লেসমেন্ট পড়েছিস, এগুলো সব ক্লাসিক্যাল মেকানিক্স। আর এটাই যখন একটা ইলেকট্রন লাইক স্মল পার্টিকেল, যার ওয়েভ ক্যারেক্টার আছে, যার পার্টিকেল ক্যারেক্টার আছে, এইরকম কোন সিস্টেমের ক্ষেত্রে আমাদের যখন পড়ার প্রয়োজন পড়বে, সেই মেকানিক্সটা কিন্তু হয়ে যাবে আমাদের কোয়ান্টাম মেকানিক্স। এবং এক্ষেত্রে একদম প্রিলিমিনারি আইডিয়া, যদিও কোয়ান্টাম নাম্বার আমরা এখানে পড়বো। কোয়ান্টাম মেকানিক্স এর সঙ্গে অ্যাকচুয়ালি মেইনলি আমরা পড়বো কোয়ান্টাম নাম্বারস, তার সঙ্গে পড়বো ওদের অ্যাপ্লিকেশন, ইটস অ্যাপ্লিকেশন। আর লাস্ট আমরা যে জায়গাটার উপরে গিয়ে এই চ্যাপ্টারটাকে শেষ করব, দ্যাট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন পড়তে গেলে কিন্তু এর সঙ্গে অ্যাডিশনাল অনেকগুলো বিষয় আমাদের পড়তে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন পড়তে গেলে এর সঙ্গেও কিন্তু অনেকগুলো জায়গা আমাদের আসবে, স্টেপ বাই স্টেপ। কি কি আসবে? যেমন আসবে হুনস রুল, তোরা আগে কখনো পড়িসনি হয়তো, হুনস রুল। যেমন আসবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এগুলো সব আমরা ধীরে ধীরে দেখবো এবং স্টেপ বাই স্টেপ এগোবো। নেক্সট আসবে আউটবাউস প্রিন্সিপাল। যেমন তোরা ছোট ক্লাসে পড়েছিস যে একটা গ্যাসের সমস্ত প্রপার্টি গুলোকে এক্সপ্লেন করার জন্য বেসিক কতগুলো ফান্ডামেন্টাল ল আমাদের পড়তে হয়, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল,
ঠিক সিমিলারলি একটা ইলেকট্রনের যাবতীয় বিষয়গুলোকে এক্সপ্লেন করার জন্য বা একটা ইলেকট্রনিক কনফিগারেশনকে কমপ্লিটলি এক্সপ্লেন করার জন্য আমাদের যেগুলো পড়তে হয় সেগুলো হচ্ছে হুন্স রুল, আউটবাউস প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। উইদাউট দিস থ্রি বেসিক রুলস আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু এক্সপ্লেন করতে পারবো না। তো এই হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের মানে চ্যাপ্টারের গোটা কন্টেন্ট, যেটা আমরা এই চ্যাপ্টারটা পড়ে শিখবো এবং এই চ্যাপ্টারে কভার করব। এবং এই কন্টেন্ট গুলোর মধ্যে আজকের ক্লাসে যতটাই সময় লাগুক, যদি বেশি সময় লাগে তো লাগবে, সেক্ষেত্রে আমরা কভার করব হচ্ছে ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। মানে এই যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো রয়েছে, এই সাব অ্যাটমিক পার্টিকেল গুলো কিভাবে আমরা আমাদের কাছে আমরা 1 বাই 1 পেয়েছি। এই সাব অ্যাটমিক পার্টিকেল গুলো অবধি যেতে হলে আগে আমাকে অ্যাটমে যেতে হবে। অ্যাটম সম্পর্কে কথা বলতে গিয়ে মানে অ্যাকচুয়ালি হিস্ট্রিটা একটু জানা দরকার। অ্যাটম সম্পর্কে কথা বলতে গিয়ে বিভিন্ন মুনি ঋষি, বিভিন্ন ফিলোসফার তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে। তো সেই সমস্ত কথাগুলোকে বাদ দিলে যদি আমরা একদম প্রথম কনসিডার করি যে কার কথাটাকে বা কার কন্ট্রিবিউশনটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেবো, তাহলে সেই ক্ষেত্রে যার নাম আমাদের সামনে আসবে তিনি হচ্ছেন জন ডাল্টন। জন ডাল্টন হচ্ছে এমন একজন সায়েন্টিস্ট বা এমন একজন ফিজিসিস্ট যিনি সবার প্রথম একদম ইনিশিয়ালি যিনি একটা ইলেকট্রনের একটা অ্যাটম সম্পর্কে বলেছেন, এবং যিনি বলেছেন যে অ্যাটমস আর দি আলটিমেট অফ এনি সাবস্টেন্স। আলটিমেট মানে যে কোনো একটা সাবস্টেন্সকে যদি আমি ভাঙতে একদম আলটিমেট জায়গায় চলে আসি, যার পরে ওকে আর ফার্দার ডিভাইড করা যাবে না, তাহলে সেই আলটিমেট পার্টটা, সেই আলটিমেট পোর্শনটা হচ্ছে অ্যাটমস। অর্থাৎ অ্যাটমস আর দি আলটিমেট পোর্শন অফ এনি সাবস্টেন্স। অ্যাটমস আর দি স্মলেস্ট ইনডিভিজিবল পার্ট অফ এনি সাবস্টেন্স। সবচেয়ে ছোট এবং যেটা ইনডিভিজিবল, যাকে আর ভাঙা যায় না, সেটাই আলটিমেট। বাট পরবর্তী সময়ে যখন আমরা মডার্ন অ্যাটমিক থিওরিতে এসেছি, বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল লাইক ইলেকট্রনস, প্রোটনস এবং নিউট্রনস, এইগুলো ডিসকভারি আমরা দেখেছি। সেখান থেকে আমরা ধীরে ধীরে এই কনক্লুশনে আসতে পেরেছি যে না, অ্যাটমস যে ইনডিভিজিবল, অ্যাটমসই যে আলটিমেট, মানে অ্যাটমস পরমাণুই হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে স্মলেস্ট, এইটা নয়, তার ভেতরেও কিছু কিন্তু পার্টিকেলস রয়েছে। ঠিক আছে, তো চল পরেরটাই যাই। যেমন এখানে আমি কিছু পয়েন্টস মেনশন করেছি, এগুলো তোরা আমি জাস্ট আফটার কমপ্লিটিং দি ক্লাস আই উইল শেয়ার উইথ ইউ। এই পুরো পিডিএফটা আমি দিয়ে দেবো, এটা তোরা পেয়ে যাবে। মানে আমি যেগুলো লিখছি, এইটা ইভেন এই টাইপ লেখাগুলো সবটাই তোরা পেয়ে যাবি। তারপরে তোরা বাড়িতে সুন্দর মতো একবার পড়ে নিয়ে ক্লাস নোটটা রেডি করে নিস, তাহলে তোদের একটা পজিটিভ দিক হবে যে একবার পড়া হবে এবং একবার লেখা হবে। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন, এবং কিছু ডায়াগ্রাম আছে যেগুলো আমি করব, সেগুলো বোঝাটা খুব জরুরি। কারণ বাড়িতে গিয়ে যখন পড়বি তখন আদারওয়াইজ কোয়ারি তৈরি হবে না। আর বাড়িতে গিয়ে যদি আজকে পসিবল হয় খুব ভালো, যদি পসিবল না হয় তাহলে আগামীকাল কিন্তু অবশ্যই আজকের পুরো পড়াটা ভালো করে পড়ে নিবি। আজকে হয়তো আমি একটু স্লোলি এগোচ্ছি বিকজ ফার্স্ট ক্লাস, এর পরের দিন কিন্তু আমি আর এতটা স্লো এগোবো না, যেখানে আজকে সবার উপস্থিত থাকাটা খুব জরুরি ছিল। বিকজ তাহলে আমাদের মানে ফ্রিকোয়েন্সিটা একটু ম্যাচ করে যেত যে আমি কি ভাবে বলতে চাইছি। পরের দিন কিন্তু এতটা সময় নিয়ে পড়ানো যাবে না। তো আজকে আমি খুব ধরে পড়ছি, ভালো করে মন দিয়ে দেখ। না, এখন তুই মানে আমি জাস্ট আফটার কমপ্লিটিং দি ক্লাস আমি এটা গ্রুপে দিয়ে দেবো, তুই বাড়িতে গিয়ে একবার খাতায় লিখে নিবি, লিখতে লিখতে তোর একটা পড়াও হবে, প্লাস আমার কথাগুলো রিকল করতে পারবি, তোর সুবিধা হবে। ঠিক আছে, এটা রোজ পাবি না, অন্যান্য দিন যেদিন রেকর্ড থাকবে না সেদিন তুই কি করবি, কিন্তু তোকে লিখতেই হবে ক্লাসটা। বাট আজকে যেহেতু আমি সবাইকে কমিট করেছি যে আজকে রেকর্ড করবো ক্লাসটা, তাই আজকে আমি পেয়ে যাবি তোরা। ওকে, আচ্ছা আচ্ছা, এবারে the atomic theory of matter was first proposed by John Dalton, known as Dalton's atomic theory। এখানে নতুন কোনো কথা নেই। সাইন্টিফিক্যালি সবার প্রথম আমরা অ্যাটমস রিলেটেড বা অ্যাটমস রিলেটেড যা কিছু সেটা জেনেছি কার কাছ থেকে, ফ্রম জন ডাল্টন। এবং অ্যাকর্ডিং টু জন ডাল্টন যে থিওরি বলেছেন, সেই থিওরির অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো কথা আছে। But according to Dalton's theory, Dalton regarded atoms are the ultimate particle of matter। মানে আলটিমেট পার্টিকেল মানে যে কোনো একটা পার্টিকেলকে আমি ভাঙতে যখন একদম শেষ পর্যায়ে চলে যাব, আলটিমেট পর্যায়ে চলে যাব, তখন যেটা আমি পাবো দ্যাট ইজ অ্যাটম।
তখন যেটা আমি পাবো দ্যাট ইজ অ্যাটম, দ্যাট ইজ অ্যাটম। এবারে সেকেন্ডলি যখন আমরা পরবর্তী, এখানে ডাল্টনের আরো অনেকগুলো কথা ছিল যে যে কোনো একটা সাবস্টেন্সের সমস্ত অ্যাটমস গুলো আইডেন্টিক্যাল হবে, যে কোনো একটা সাবস্টেন্সের অ্যাটমস গুলো হবে নিউট্রাল, অর্থাৎ অ্যাটমস গুলো নাইদার নেগেটিভলি চার্জড নর পজিটিভলি চার্জড, দে আর নিউট্রাল। এই সমস্ত কথাবার্তা আছে ডাল্টনের অ্যাটমিক থিওরিতে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ অ্যাটমস আর দি আলটিমেট পার্টিকেল অফ এনি ম্যাটার, অফ এনি সাবস্টেন্স। যে কোনো একটা সাবস্টেন্সকে আমি ভাঙতে 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 যখন একদম আলটিমেট জায়গায় চলে আসবো, তাকে যাকে আর ফার্দার ডিভাইড করা যাবে না, যাকে আর ফার্দার ডিসোসিয়েট করা যাবে না, দ্যাট আলটিমেট পোর্শন ইজ অ্যাটম। সেই লাস্ট পোর্শনটা হচ্ছে অ্যাটম। অর্থাৎ অ্যাকর্ডিং টু ডাল্টন, যদি খুব সংক্ষেপে বলি, অ্যাকর্ডিং টু ডাল্টন অ্যাটমস আর দি স্মলেস্ট indivisible part of any substance. Atoms are the smallest indivisible part of any substance. এবার পরবর্তী সময় যখন আমরা মডার্ন অ্যাটমিক থিওরিতে আসলাম, মডার্ন অ্যাটমিক থিওরিতে এসে আমরা দেখলাম যে অ্যাকর্ডিং টু মডার্ন অ্যাটমিক থিওরি atoms can be further divided into subatomic particles, that is electrons, protons and neutrons. Atoms can be further divided into subatomic particles, that is electrons, protons and neutrons. মানে পরবর্তী সময় এসে আমরা দেখলাম মডার্ন অ্যাটমিক থিওরি যেগুলো আমরা পড়েছি, মানে আমরা অ্যাকচুয়ালি দেখ, তোদেরকে যদি অ্যাটমিক থিওরির কথা বলা হয় তাহলে রাদারফোর্ড, থমসন, বোর এইগুলোর বাইরে হয়তো বেরোতে পারিস না। বাট প্র্যাকটিক্যালি এত বড় একটা ডেভেলপমেন্ট, এত বড় একটা বিষয়, তার পেছনে কিন্তু আরো বহু সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন আছে। সেই ধীরে ধীরে যখন আমরা মডার্ন অ্যাটমিক থিওরি গুলো জানতে শুরু করলাম, সাব অ্যাটমিক পার্টিকেল গুলোকে চিনতে শুরু করলাম, তখন আমরা জানতে পারলাম যে না, অ্যাটমস আর নট আলটিমেট, অ্যাটমস এর ভেতরেও কিছু সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে। এবং ধীরে 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 ওয়ান বাই ওয়ান সেই এক্সপেরিমেন্ট গুলো আমাদের এগোতে থাকলো। তো বিফোর স্টার্টিং দ্যাট আমি একটা বিষয় একটু বলে নি। ধর আমি যদি একটা অ্যাটমের কথা কনসিডার করি, সাপোজ আমি একটা অ্যাটম বা একটা এলিমেন্ট কনসিডার করছি এম। এই এমটার এই উপরে যেটা আমরা লিখছি আর নিচে যেটা আমরা লিখছি, এই দুটো একটু ভালো করে দেখবে। এই এমটার উপরে যেটা আমি লিখছি এম এ, এইটাকে আমরা কি বলি? মাস নাম্বার, মাস নাম্বার, মনে আছে? আর নিচে যে জেডটাকে আমরা কি বলি? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, মনে আছে? মাস নাম্বার মানে কি? মাস নাম্বার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স, টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স মানে একটা নিউক্লিয়াসের ভেতরে যে এলিমেন্ট গুলো থাকে, যে পার্টিকেল গুলো থাকে, সেইগুলোই হচ্ছে মাস নাম্বার। অর্থাৎ প্রোটনস, ইলেকট্রনস, সরি ভুল, সরি ফোনের জন্য। protons are neutrons, আর অ্যাটমিক নাম্বার মানে টোটাল নাম্বার অফ প্রোটনস কে আমরা রিপ্রেজেন্ট করি। এবারে যখন আমরা দেখি জেনারেলি যদি একটা অ্যাটম নিউট্রাল হয়, তাহলে সেই অ্যাটমটার ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন কিন্তু সেম ফর নিউট্রাল। আমি যদি এরকম বলি, ইফ নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস হয়, তখন আমরা সেই ধরনের অ্যাটমকে কি বলবো, কি হিসাবে কনসিডার করব? নিউট্রাল অ্যাটম। আর যদি কোনো কারণে নাম্বার অফ প্রোটনস গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রনস হয়, হতেই পারে। নাম্বার অফ প্রোটন যদি কোনো কারণে রিয়াকশন করার জন্য বা কোনো পার্টিকুলার কারণে যদি নাম্বার অফ প্রোটন কোনো কারণে একটা অ্যাটমের মধ্যে বেশি হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা ওই সাবস্টেন্সটাকে বা ওটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন বলবো। নাম্বার অফ প্রোটন বেশি, নাম্বার অফ ইলেকট্রন কম, পজিটিভলি চার্জড হবে। যদি এবার একই রকম ভাবে যদি নাম্বার অফ
protons less than number of electrons হয়, in that case আমরা সেই ধরনের স্পিসিসকে কি বলবো? অ্যানায়ন বলবো। নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে যদিও এটা প্রত্যেকের জানা, অলওয়েজ নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রনস উইল বি দি সেম। ক্যাটায়ন হলে নাম্বার অফ প্রোটন উইল বি মোর দ্যান দ্যাট অফ নাম্বার অফ ইলেকট্রন, অ্যানায়ন হলে নাম্বার অফ প্রোটন উইল বি লেস দ্যান দ্যাট অফ নাম্বার অফ ইলেকট্রন। ওকে, খুব ফান্ডামেন্টাল কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তুই নাম্বার অফ নিউট্রন বার করতে চাস, নাম্বার অফ নিউট্রনস যদি তুই বার করতে চাস, ইন দ্যাট কেস তোকে কি করতে হবে? মাস নাম্বারকে অ্যাটমিক নাম্বার থেকে, মানে মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বারকে মাইনাস করে দিতে হবে। বিকজ মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন। প্রোটন প্রোটন ক্যান্সেল হয়ে গিয়ে আমি আলটিমেটলি নাম্বার অফ নিউট্রনটা পেয়ে যাবো। এই ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো সবার কাছেই আছে। এবারে আমরা ডাইরেক্ট যাব যে সাব অ্যাটমিক পার্টিকেলের ডিসকভারি। প্রথম যে সাব অ্যাটমিক পার্টিকেলটা আমরা খুঁজে পেয়েছিলাম সেটা কি? ইলেকট্রন। এবং ইলেকট্রন খুঁজে পাওয়ার জন্য যে ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, যে রিমার্কেবল এক্সপেরিমেন্টের কথা আমরা কনসিডার করি, দ্যাট ইজ ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। যদি মনে করতে পারিস, মনে পড়বে হয়তো, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ওয়াজ পারফর্ম বাই জে জে থমসন। বাট শুধু জে জে থমসনের কন্ট্রিবিউশন কিন্তু ক্যাথোড, মানে শুধু জে জে থমসনের কথা অনুযায়ী কিন্তু আমরা ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা পাইনি। জে জে থমসনের যে এক্সপেরিমেন্ট, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরো অনেক সায়েন্টিস্ট, আরো 2-3 জন সায়েন্টিস্টের কিছু বেশ ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ছিল। সেই কন্ট্রিবিউশন গুলো আগে আমি একটু ছোট করে বললি, তারপর থমসন এক্সপেরিমেন্টে যাই। তো প্রথম আমরা এখানে চলে আসি ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। এবং এই সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে প্রথম আমি যদি স্পেসিফিক্যালি বলি, আমরা এখানে কি করছি? ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেল। আমরা আগে ইলেকট্রনটাকে দেখবো। তো সবার প্রথম আগে বলি যে যদি তোরা ক্যাথোড রে এক্সপেরিমেন্টের কথা কনসিডার করিস, তাহলে ক্যাথোড রে এক্সপেরিমেন্টে কি ছিল? একটা ডিসচার্জ টিউব ছিল, গ্লাস টিউব, যার ভেতরে ভ্যাকিউম ছিল, লো প্রেসারে কিছু গ্যাস ছিল। এবার গ্যাস কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না? যদি গ্যাস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারতো, তাহলে এই যে আমরা এখানে ঘরে ক্লাসরুমে বসে আছি, এখানে একটা ন্যাকেড ওয়্যার পড়ে আছে, যেটার মধ্যে ইলেকট্রিসিটি আছে, প্রত্যেকের গায়ে শক লাগতো। বিকজ গ্যাস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে ওই অবধি। গ্যাস কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না নর্মাল কন্ডিশন। বাট উইলিয়াম ক্রুকস, অ্যাকর্ডিং টু উইলিয়াম ক্রুকস, আমরা যদি কোনো একটা গ্যাসের প্রেসারটাকে একদম লো নিয়ে চলে যাই, কোন একটা গ্যাসের প্রেসারটাকে যদি আমরা একদম লো করি, আর সেই গ্যাসটার মধ্যে আমি যদি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, হাই ভোল্টেজ, ইন দ্যাট কেস দ্য গ্যাস উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি। উইলিয়াম ক্রুকস বলছেন গ্যাস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কন্ডিশন হচ্ছে at very low pressure and at very 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 high voltage। যদি একটা গ্যাসকে আমি লো প্রেসার এবং হাই ভোল্টেজে চার্জ করি, তাহলে কিন্তু এই গ্যাসটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। ইট ওয়াজ দি ফার্স্ট থিং যেটা থমসনের অ্যাটমিক মডেলে ইউজ হয়েছে। আদারওয়াইজ তুই মনে করে, যদি একটু মনে পড়ে, আমি একটু পরে ডায়াগ্রামটা দেখাচ্ছি। একটা গ্লাস টিউব রয়েছে, একদিকে ক্যাথোড একদিকে অ্যানোড, মাঝে ভ্যাকুয়াম, মাঝে গ্যাস। তাহলে এখান থেকে এখানে কারেন্ট আসছে কি করে? ইলেকট্রন আসছে কি করে? ইলেকট্রন তো হাওয়ায় ফ্লো করে না, ইলেকট্রন তো একটা মিডিয়ামে ফ্লো করে। তাহলে এয়ারে, গ্যাসিয়াস মিডিয়ামে ইলেকট্রন কিভাবে ফ্লো করছে? কারণ তোরা মনে করলে দেখতে পাবি যে ওই যে ডিসচার্জ টিউবটা নেওয়া হয়েছিল, সেই ডিসচার্জ টিউবের ভেতরে কিন্তু গ্যাসের প্রেসার ছিল ভেরি লো, এবং ভ্যাকিউম বললে তো প্রেসার 0 বলতে হবে, প্রেসার কিন্তু ভেরি লো। আমি মেনশন করছি একদম নমিনাল প্রেসার ছিল। সেই নমিনাল প্রেসার এবং 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 ভোল্টেজটা ছিল অনেক হাই। এবং উইলিয়াম ক্রুকস, মানে অ্যাকর্ডিং টু উইলিয়াম ক্রুকস, যদি কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমকে আমি লো প্রেসারে হাই ভোল্টেজে রাখি, দেন গ্যাস উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ওর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করবে। এন্ড ইট ওয়াজ দি ফার্স্ট থিং যেটা থমসনের এক্সপেরিমেন্টে ইউজড হলো। তাহলে আমরা এখানে প্রথম যে কথাটা বলছি, যে প্রথম এয়ার or gas are bad conductor of electricity. Bad conductor of electricity. Bad conductor of electricity. According to William Crookes,
according to William Crookes, gas can conduct electricity at very low pressure and high voltage. Very low pressure মানে কত? Near about 0.01 millimeter of mercury. আর হাই প্রেসার মানে কত? নিয়ার অ্যাবাউট 10,000 ভোল্ট। মানে এইরকম এক্সট্রিম কন্ডিশনে যদি আমি একটা গ্যাসিয়াস সিস্টেমকে নিয়ে যাই, দেন দে উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ওরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, ওরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। সো এটা কিন্তু প্রশ্ন আসে। এই যে বিষয়গুলো না, এগুলো থিওরিটিক্যাল পার্ট। শুনে না, থিওরিটিক্যাল পার্ট মানে স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল, বন্ডিং, এগুলো তো কনফার্ম। যেখান থেকে নিট হোক, ডাব্লিউবি যেই হোক, যে কোনো পরীক্ষা হোক, তাদের কনফার্ম প্রশ্ন আসে, বোর্ডে তো আসবেই। এই ধরনের থিওরিটিক্যাল জায়গাগুলো যদি যাদের, অনেকে কি করে, মানে অনেক স্টুডেন্ট যারা একেবারে দিনরাত জেগে পরিশ্রম করছে তাদের এগুলো সব তৈরি থাকে, বাট অনেকে কি করে, যারা ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছে তার থিওরিটিক্যাল জায়গাগুলোকে অ্যাভয়েড করে এখান থেকে কি প্রশ্ন আসবে, নিউমেরিক্যাল করে। বাট এই জায়গা থেকে কিন্তু এমন কিছু কিছু মানে কনসেপ্টের প্রশ্ন আসে যেগুলো না পড়লে উত্তর দেওয়া সম্ভব নয়। সো গ্যাস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি at very low pressure, at very low pressure and at high voltage. ভেরি লো প্রেসার মানে নিয়ার অ্যাবাউট 0.01 মিলিমিটার অফ মার্কারি। আমাদের নর্মাল যে টেম্পারেচার অ্যাটমসফিয়ারিক প্রেসার 760 মিলিমিটার অফ মার্কারি, সেখানে এটা কত আছে? 0.01, তাহলে which is very very low pressure। যে কারণে বলা হতো ছোট ক্লাসে যখন ক্যাথোড এক্সপেরিমেন্ট বলা হতো ডিসচার্জ টিউবের ভেতরটা ভ্যাকিউম, বিকজ 0.01 মিলিমিটার মানে টেন্ডস টু ভ্যাকিউম, অলমোস্ট ভ্যাকিউম। বাট ওখানে কিন্তু খুব লো প্রেসারে অল্প হলেও গ্যাস আছে, আমরা দেখছি পরে। এইটা একটা ব্যবহার। আর দু নম্বর আরেকটা যেটা আমরা জানি, এই যে তোরা যদি মনে করিস বা মনে করার একটু চেষ্টা করিস, এরকম একটা ডিসচার্জ টিউব নেওয়া হয়েছিল। ডিসচার্জ টিউবে কি ছিল? ডিসচার্জ টিউবে এইদিকে একটা ইলেকট্রোড ইনস্টল করা হলো, এইদিকে একটা ইলেকট্রোড ইনস্টল করা হলো, এবং এই যে দুটো ইলেকট্রোডকে এখানে একটা হাই ভোল্টেজে কানেক্ট করা হলো, হাই ভোল্টেজ। এবং এই গ্যাস টিউবটার ভেতরে প্রেসারটাকে কমিয়ে দেওয়া হলো, প্রেসার ইজ ভেরি লো। এবং এটা কিন্তু অবশ্যই ডিসি কারেন্ট, এসি কারেন্ট এখানে ব্যবহার করা হবে না, ডিসি কারেন্ট। আই থিঙ্ক ডিসি কারেন্ট এসি কারেন্টের ডিফারেন্সটা তোরা জানিস, ডিরেক্ট আর অল্টারনেটিং। ডিসি কারেন্টে কি হয়, ডিরেকশনটা ফিক্সড। যেমন ঘড়িতে, রিমোটের, ব্যাটারিতে আমরা ব্যবহার করি ডিসি কারেন্ট। ব্যাটারিটা তুই পজিটিভ নেগেটিভ, পজিটিভটাকে পজিটিভ টার্মিনাল, নেগেটিভটাকে নেগেটিভ টার্মিনাল লাগানোর পরে তারপরে ঘড়ি বা রিমোট এটাকে তুই ইউজ করতে পারিস। উল্টো ব্যাটারি লাগিয়ে দিয়ে চলবে না। কিন্তু এই যে বাড়িতে আমরা যে সুইচ বোর্ড সকেট গুলোতে যেটা ব্যবহার করি, দ্যাট ইজ এসি কারেন্ট। তুই যখন বাড়িতে গিয়ে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা চার্জারকে সকেটে লাগাচ্ছিস, তুই চার্জারটাকে এইভাবে লাগালেও চার্জার মানে চার্জিং হবে, আবার চার্জারটাকে মনে কর তুই উল্টে লাগিয়ে দিলি, মানে যেটা তোর এই টার্মিনালে ছিল সেটাকে তুই এই টার্মিনালে লাগিয়ে দিলি, তাতেও কিন্তু চার্জিং হবে, বিকজ অল্টারনেটিং কারেন্ট ও নিজের মতন করে ডিরেকশনটাকে দেখে নেবে। আর ডিসি কারেন্টে দ্যাট ইজ ফিক্সড। তো এখানে আমরা ডিসি কারেন্ট ব্যবহার করছি। এবং দেখা গেছিল হাই ভোল্টেজে এবং লো প্রেসারে এই যে টিউবটা রয়েছে, এই যে ফাঁকা টিউব, এই টিউবটা ইজ গ্লোয়িং, অর্থাৎ এই টিউবটা গ্লো করছে। যখনই ব্যাটারি অন করছি টিউবটা গ্লো করছে। এবং এই যে টিউব, এই টিউবটার নাম হচ্ছে ডিসচার্জ টিউব। এই টিউবটার নাম হচ্ছে ডিসচার্জ টিউব। এন্ড কার কনসেপ্ট এটা? ফ্যারাডেস কনসেপ্ট। ডাইরেকশনটা ম্যাটার করছে বিকজ ইলেকট্রোডটা ইম্পর্টেন্ট। আর তুই যখন ব্যাটারিটা পাল্টাবি তখন তো ক্যাথোডটা অ্যানোডটা ক্যাথোড হয়ে যাবে। সো ফ্লো অফ ইলেকট্রন, যেহেতু তুই অলরেডি জানিস যে ক্যাথোডের ক্ষেত্রে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে আসার ব্যাপার আছে,
সো ডিরেকশনটা ইম্পর্টেন্ট। যখন তুই ব্যাটারিটা চেঞ্জ করে দিবি তখন তো ক্যাথোড টার্মিনালটা অ্যানোড হয়ে যাবে, অ্যানোড টার্মিনালটা ক্যাথোড হয়ে যাবে, সো ভেতরে তো পুরোটা উল্টো হয়ে যাবে। সো ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট। আর বারবার যদি ওটা পাল্টাতে থাকে তুই কোনোদিন কোনো কনক্লুশনে আসতে পারবি না কে কোন দিকে আসছে, সবাই সব দিকে যাওয়া শুরু করবে, মানে কেওয়াস তৈরি হবে। সো ডিরেকশনটা ইম্পর্টেন্ট। এবং এখানে এই যে ক্যাথোড এক্সপেরিমেন্টে যে ডিসচার্জ টিউবটা আমরা ইউজ করেছিলাম, সেই ডিসচার্জ টিউবটার কনসেপ্ট কার ছিল? সেই ডিসচার্জ টিউবটার কনসেপ্ট ছিল কিন্তু ফ্যারাডে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে ইলেকট্রন বা এই যে ক্যাথোড রে, দে আর ইনভিজিবল। ওদেরকে আমরা খালি চোখে নেকেড আইজে কোনোভাবেই দেখতে পারি না। দেখতে পারি না। তাই যাদেরকে আমি খালি চোখে বা নেকেড আইজে দেখতে পারি না, তাদের এক্সিস্টেন্স, তাদের প্রেজেন্স আমরা এক্সপ্লেন করবো কিভাবে? করতে পারবো কি? করতে পারবো না। তোরা আমি জানি না, আমাদের ছোটবেলায় আমরা রবিবার সকালবেলায় জি বাংলাতে ঠাকুমার ঝুলি হতো। ঠাকুমার ঝুলিতে বিভিন্ন রকম গল্প আসতো, যে বিভিন্ন রকম গল্প। তো সেখানে এরকম একটা খুব কমন গল্প আসতো যে একজন মানুষের বাড়িতে একটা বাচ্চাকে বা একজন যে কোনো একজন মানুষকে ভূতে ধরেছে। ওরা স্বাভাবিকভাবে গ্রামের বাড়ি, ভূত তাড়ানোর জন্য কি করছে? ভূত তাড়ানোর জন্য বলছে যে ওঝা ডেকে নিয়ে আসো, ওঝা ডেকে নিয়ে আসো, ওঝা এসে আমার ভূত তাড়িয়ে দেবে, ওঝা এসে ভূত তাড়িয়ে দেবে। এবার তো ওঝা ডাকা হলো, তো ওঝা এসে যথারীতি কি করলো? পুজোর আয়োজন করলো, যজ্ঞ করলো, করে আলটিমেটলি একটা সলিউশন বার করলো যে ওই মহিলার মধ্যে থেকে বা ওই বাচ্চার মধ্যে থেকে ভূত বের করার উপায় হচ্ছে ঝাঁটা দিয়ে পেটাতে হবে। তোকে ঝাঁটা দিয়ে পেটানো হলো। এবার পেটানোর পরে ওর সঙ্গে ভূতের কথোপকথন হচ্ছে, অ্যাজ ইফ ওই ল্যাঙ্গুয়েজটা বোঝে। ওর সঙ্গে ভূতের কথোপকথন হচ্ছে এবং ভূতের সঙ্গে কথা বলে বললো যে মানে দেখলো যে ভূতকে ঝাঁটা দিয়ে যদি 4 বার বা 5 বার বা 10 বার মারে ভূত বেরিয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে ওর যে ক্লায়েন্ট, মানে ওঝার যে ক্লায়েন্ট, মানে যে ওঝাকে ডেকেছে, তাকে তো প্রমাণ দিতে হবে যে হ্যাঁ ভূত বেরিয়ে গেছে। ওঝা তো এক্সেল ভূতকে দেখতে পাচ্ছে, ওর পাওয়ার আছে, এবার বাড়ির লোক তার ভূতকে দেখতে পাচ্ছে না। তো তখন ওঝা ভূতকে মানে একটা ডিরেকশন দিত যে আচ্ছা তুই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছিস, এর বডি থেকে বেরিয়ে যাচ্ছিস, তোকে একটা প্রুফ দিতে হবে। প্রুফটা তুই কি দেবি? তুই এদিক থেকে চলে যা, উত্তর দিকে চলে যা, উত্তর দিকে একটা গাছের ডাল ভেঙে দিবি ওই দোকান, তাহলে আমি বাড়ির লোককে বোঝাতে পারবো যে হ্যাঁ ও বেরিয়ে গেছে। সো একটা প্রুফ, মানে ওই যে গাছের ডালটা ভাঙলো, দ্যাট ইজ এ প্রুফ। এই প্রমাণটা যে হ্যাঁ বেরিয়ে গেছে, ভূত পালিয়েছে। এবার এখানে ক্যাথোড রে অ্যানোড রের ক্ষেত্রে তো গাছের ডাল ভাঙার কোনো গল্প নেই, বাট ক্যাথোড রে অ্যানোড রে যে তৈরি হচ্ছে, হাউ উইল ইউ প্রুভ? কিভাবে তুমি প্রমাণ করবে? এটা তো যে এক্সপেরিমেন্ট করছে তার রেসপন্সিবিলিটি। তখন কিছু ফ্লুরোসেন্ট ফসফোরেসেন্ট ম্যাটেরিয়ালের ইউজ করা হলো, এবং এই যে ডিসচার্জ টিউব, এই ডিসচার্জ টিউবের ভেতরে ফ্লুরোসেন্ট ফসফোরেসেন্ট ম্যাটেরিয়ালের কোটিং করা হলো। কিছু ফ্লুরোসেন্ট ফসফোরেসেন্ট ম্যাটেরিয়াল বলতে যেমন জিঙ্ক সালফাইড ইউজ করা হয়েছিল খুব ইজিলি, জিঙ্ক সালফাইড। আমি পরবর্তীতে এগুলো ডাইরেক্ট ইউজ করবো, তাই একটু বলে নিচ্ছি। অথবা এর জায়গায় আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, বেরিয়াম হেক্সাসায়ানিডো প্ল্যাটিনেট বলে একটা মলিকিউল। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জিঙ্ক সালফাইডই ব্যবহার করা হয়, এইটা আর এইটা। টিউবের ইনার ওয়ালটাকে জিঙ্ক সালফাইডের একটা কোটিং করে দেওয়া হবে, মানে জিঙ্ক সালফাইডের একটা পেইন্টিং করে দেওয়া হবে। সুবিধা কি? যদি ভেতরে ক্যাথোড রে জেনারেট করে, যখন ওই জিঙ্ক সালফাইডের কন্ট্যাক্টে ক্যাথোড রে আসবে, তখন সেই পোর্শন গুলো গ্লো করবে, এন্ড ইট উইল প্রুভ যে ভেতরে ক্যাথোড রে তৈরি হচ্ছে। আদারওয়াইজ ইনভিজিবল, আমরা দেখবো কি করে, বুঝবো কি? সো ওই টিউবটা ভেতরে একটা ফ্লুরোসেন্ট মেটেরিয়ালের কোটিং করা হলো। ফ্লুরোসেন্ট মেটেরিয়াল আমরা এখানে একটু লিখে দিই ছোট্ট করে, পরে যখন তোরা ক্লাস নোট করবি সুবিধা হবে। এইগুলো কি মেটেরিয়াল? এইগুলো হচ্ছে ফ্লুরোসেন্ট মেটেরিয়াল। এর কাজ কি? এর কাজ হচ্ছে ক্যাথোড রে প্রেজেন্সটাকে প্রুফ করা। গেল? তাহলে আমরা 3টে ফ্যাক্টর বা 3টে বিষয় ইউজ করব ক্যাথোড রে এক্সপেরিমেন্টে। এক হচ্ছে ডিসচার্জ টিউব অফ ফ্যারাডে, 2 হচ্ছে উইলিয়াম ক্রুকস কনসেপ্ট যে গ্যাসেস আর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এট ভেরি লো প্রেসার এন্ড হাই ভোল্টেজ, আর 3 নম্বর আমরা ইউজ করব কি? ফ্লুরোসেন্ট মেটেরিয়াল। এই 3টে মেটেরিয়াল ইউজ করে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থমসন কিন্তু পারফর্ম করলেন। সেটা কিরকম ছিল দেখা যাক, চল। এবারে আমি ক্যাথোড রে এক্সপেরিমেন্টটাকে এই পেজে এক্সপ্লেন করছি, ভালো করে আগে বুঝে নাও, তারপরে আমি ক্যাথোড রে সম্পর্কে তার যাবতীয় পুষ্টির ব্যাখ্যা দেব, অসুবিধার কোনো কারণ নেই। বাট বিফোর দ্যাট এটা একটু বোঝো যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের অ্যারেঞ্জমেন্টটা কি। এখানে একটা ইলেকট্রোড, এখানে একটা ইলেকট্রোড,
এবং এই ইলেকট্রোড গুলো এইভাবে এক্সটার্নালি বিভিন্ন কন্ডাক্টর দিয়ে কানেক্টেড, বিভিন্ন কন্ডাক্টর দিয়ে কানেক্টেড এবং এই জায়গায় একটা ব্যাটারি লাগানো হলো, একটা সোর্স অফ কারেন্ট ইনস্টল করা হলো, যে কারেন্টটা বা যার মধ্যে হাই ভোল্টেজ রয়েছে, হাই ভোল্টেজ ডিসি কারেন্ট এবং নিয়ার অ্যাবাউট 10,000 ভোল্ট। এবার এই যে টিউবটার এইরকম জায়গায় একটা আউটলেট লাগানো হলো, একটা আউটলেট। এই আউটলেটটার কাজ কি? আউটলেটটার কাজ কি? ধর মনে কর এখানে এই আউটলেটের মধ্যে একটা ভ্যাকিউম পাম্প লাগানো যাবে, ভেতর থেকে তো আমাকে প্রেসার কমাতে হবে, রিডিউস করতে হবে। এয়ারের ভেতর, টিউবের ভেতর থেকে আমি প্রেসার রিডিউস করবো কি করে? ভ্যাকিউম পাম্প লাগিয়ে দেওয়া হয়, ভেতর থেকে এয়ারটাকেও সাক করে নেবে এবং এইভাবে এয়ার সাক করে লো প্রেসার, শুধু লো প্রেসার বললে একটু মিথ্যে কথা বলা হবে, ভেরি লো প্রেসার করা, নিয়ার অ্যাবাউট 0.01 mmHg। এবং এইটা হয়ে গেল ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এইটা হয়ে গেল ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। অটোমেটিক্যালি এই ইলেকট্রোডটা তাহলে আমাদের কি হবে? ক্যাথোড। দেখতে পাচ্ছিস? এই ইলেকট্রোডটা তাহলে আমাদের কি হবে? অ্যানোড। এবং অ্যানোডটা কিরকম অ্যানোড নেওয়া হলো? অ্যানোডটা নেওয়া হলো পারফোরেটেড অ্যানোড। অ্যানোডটা কিরকম নেওয়া হলো? পারফোরেটেড প্লেট নেওয়া হলো, পারফোরেটেড প্লেট। পারফোরেটেড প্লেট মানে বুঝিস? ফুটো ফুটো, মানে পুরো প্লেটটা একেবারে রিজিড একটা শীট নয়, মাঝে ফুটো রয়েছে, মাঝে অনেকগুলো গ্যাপ রয়েছে, ঠিক আছে? যাতে করে ওই মানে প্লেটটার ওই পারে কিছু যাচ্ছে কিনা সেটা আমি অবজার্ভ করতে পারি। এইবার তারপরে কি করা হলো? তারপরে এই যে ক্যাথোড রে যে টিউব, অ্যানোডের যে ব্যাকসাইডটা এবার কোটিং করা হলো। কিসের কোটিং? জিঙ্ক সালফাইডের কোটিং। জিঙ্ক সালফাইড ছাড়া আর কি ইউজ করা যেতে পারে? বেরিয়াম হেক্সাসায়ানিডো প্ল্যাটিনেট। এখানে হ্যাঁ, বেরিয়াম হেক্সাসায়ানিডো প্ল্যাটিনেট, জিঙ্ক সালফাইডের অল্টারনেটিভ ব্যবহার করা যেতে পারে। এবার এখানে এই যে ইয়েলো কোটিংটা, এটা কিসের কোটিং? ZNS কোটিং। ZNS কোটিংটার পারপাস কি? যদি ক্যাথোড রে ফরমেশন হয়, সে যদি জিঙ্ক সালফাইডের কন্ট্যাক্টে আসে, সেই জায়গাগুলো গ্লো করবে এন্ড ইট উইল প্রুভ যে কিছু হচ্ছে। এবারে পুরো সিস্টেমটা যখনই অন করা হলো, তখন অটোমেটিক্যালি যেটা হবে, আমি আবারও বলছি, লো প্রেসারে কি হয়? গ্যাস আয়োনাইজ করে। ধরে নিচ্ছি বেসিক্যালি হাইড্রোজেনকে ধরে নি, হাইড্রোজেন হচ্ছে বলির পাঠা, হাইড্রোজেনকে ধরে এই সমস্ত এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছে বোরের থিওরি অব্দি। যা কিছু করেছে হাইড্রোজেনকে দিয়ে করেছে, কারণ হাইড্রোজেনকে দিয়ে করাটা সহজ। তারপরে ওপরে যাব। এবার এক লো প্রেসার ভেতরে কে আছে? হাইড্রোজেন আছে। লো প্রেসারে হাইড্রোজেন কি করবে? আয়নে ভেঙে যাবে, দুটো H+ এবং তার সঙ্গে কি তৈরি করবে? দুটো ইলেকট্রন। এবার এই ইলেকট্রন গুলো তখন ইন দি ফর্ম অফ ক্যাথোড রে ফ্রম ক্যাথোড টুয়ার্ড অ্যানোড চলে আসবে। যখন তুই হাই ভোল্টেজ লো প্রেসার জেনারেট করে দিই, ভেতরে ধরে লো প্রেসারে হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য রেডি হবে। এবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে গেলে তো ফ্লো অফ ইলেকট্রন জরুরি। ইলেকট্রন ফ্লো করবে, তবেই তো তার অপোজিট ইলেকট্রিসিটি ফ্লো করবে। লো প্রেসার হাই ভোল্টেজে কি হলো? হাইড্রোজেন গ্যাসটা আয়োনাইজ করে গেল, মানে H2 মলিকিউলটা আয়োনাইজ করে জেনারেট করলো দুটো H+ আয়ন, তার সঙ্গে করেসপন্ডিং দুটো ইলেকট্রন রিলিজ করে দিল। সেই দুটো ইলেকট্রন এখন ফ্রি। এন্ড ইলেকট্রন কিন্তু চঞ্চল, ইলেকট্রন কখনো এক জায়গায় দাঁড়ায় না। ইলেকট্রন যেই ফ্রি হয়ে গেল, তখন কি করলো? দল বেঁধে ক্যাথোড রে ফর্ম করলো, আর ক্যাথোড রে ফর্ম করে পজিটিভ টার্মিনালের দিকে হু হু করে দৌড়ে এগিয়ে যেতে থাকলো।
এইচ প্লাসের কি হলো? এই প্রশ্নের উত্তর কিন্তু থমসন দেয়নি। যদি থমসন দিত তাহলে প্রোটন আর ইলেকট্রন দুটোরই ডিসকভারি থমসনের হয়ে যেত। থমসন শুধু ইলেকট্রনটা নিয়ে ওয়ারিড ছিল, ক্যাথোড রে। এবার এইচ প্লাসের কি হলো আমরা পরে অ্যানোডে যখন প্রোটন ডিসকভারিতে যাব তখন আমরা দেখব। এবার এই যে বাঞ্চ অফ রে, এই রেটার তখন নাম দেওয়া হলো কি ক্যাথোড রে। এই বাঞ্চ অফ রে এটার নাম দেওয়া হলো কি ক্যাথোড রে। এবং এর সোর্সটা কি? ফ্রম ক্যাথোড টুয়ার্ডস অ্যানোড, ফ্রম ক্যাথোড টুয়ার্ডস অ্যানোড। তাহলে তোর ক্যাথোডে তুই কি মেটাল ইউজ করেছিস? সোডিয়াম, সরি, আয়ন, গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার, হোয়াট এভার দি ক্যাথোড ইজ ইনমেটেরিয়াল। কারণ ক্যাথোডের সেখানে রোল শুধু ইলেকট্রিসিটিটাকে ওই অব্দি নিয়ে আসা, কানেক্ট করা ব্যাটারির সঙ্গে। ক্যাথোড রে তো ক্যাথোডে ফর্ম করছে না। অনেকে এটা ভাবে যে ক্যাথোড রে, আচ্ছা তার মানে ক্যাথোড ভেঙে 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 এই রেটা বোধহয় তৈরি হয়, তাই ক্যাথোড রে। নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি ক্যাথোডের দিক থেকে অ্যানোডের দিকে ফ্লো করে রেটা, তাই ওর নাম ক্যাথোড রে। ক্যাথোড ভেঙে কিন্তু ক্যাথোড রে তৈরি হয় না। ক্যাথোডের ম্যাটেরিয়াল কি আছে আমার দেখার দরকার নেই, এটা আমার কাছে একেবারে ইমেটেরিয়াল। হোয়াট এভার দি ক্যাথোড ইজ। H2 গ্যাসটা অলরেডি আছে লো প্রেসারে, এটা আমি ধরে নিচ্ছি। H2 যে গ্যাসই থাক সেটা আয়নাইজ করবে। এবার H2 হলে আয়নাইজেশনটা বোঝানো ইজি, তো আমি ধরে নিচ্ছি ভেতরে হাইড্রোজেন গ্যাস আছে লো প্রেসারে। সো আয়নাইজ করে দুটো ইলেকট্রন জেনারেট করলো। এবার অনেকগুলো ইলেকট্রন এইভাবে তৈরি হলো, সেই ইলেকট্রন গুলো একটা বান্স তৈরি করলো, একটা অ্যাসোসিয়েশন তৈরি করলো, এবং ফ্রম ক্যাথোড টুয়ার্ডস অ্যানোড দৌড়ে যেতে থাকলো অ্যাজ ক্যাথোড রে। ক্লিয়ার হোয়াট ইজ ক্যাথোড রে, হাউ ইজ ইট ফর্মড? এবং এই যে ক্যাথোড রে, এই ক্যাথোড রে ফরমেশনের পেছনে কিন্তু এই ক্যাথোড প্লেটটার কোনো অবদান নেই। ও জাস্ট টার্মিনাল সার্কিটটাকে কমপ্লিট করছে। একা একা তো আসবে না। একা একা কি করে আসবে? প্রথমত হাইড্রোজেন তো একটা নেই। হাইড্রোজেন ধরে নেই কন্টেনারের ভেতরে, তুই যদি একদম অ্যাভোগাড্রোতে চলে যাস, লো প্রেসারে থাকলো, হাইড্রোজেনের কন্টেনারের ভেতরে 0.5 মোল, 0.05 মোল, 0.005 মোল আছে। তো 1 মোল মানে 6.022 into 10 to the power 23। এবার 0.005 মানে কি? লার্জ নাম্বার অফ হাইড্রোজেন মলিকিউলস। যখন সেই হাইড্রোজেন মলিকিউল গুলো যখন প্রত্যেকে একই সঙ্গে আয়োনাইজ হবে, তখন একটা লটস অফ ইলেকট্রনস উইল বি প্রডিউসড। ডেফিনেটলি। কারণ যখন গ্যাসের মধ্যে ব্যাপারটা ইউনিফর্মলি হবে। ভেতরে তো গ্যাসটা ইউনিফর্ম ওয়েতে আছে, এমন তো না যে একটা দিকে গ্যাস প্রথমে গরম হলো তারপর আরেকটা দিক, নট লাইক দ্যাট। ব্যাপারটা ইউনিফর্ম। সো ওর মধ্যে যে হাজার হাজার হাইড্রোজেন অ্যাটম রয়েছে, দে উইল আয়োনাইজ, দে উইল প্রডিউস এ লট অফ নাম্বার অফ ইলেকট্রনস। এবং সেই যে ইলেকট্রন গুলো তখন কি করবে? একটা ভান্স তৈরি করে, ফ্লো তৈরি করে ফ্রম ক্যাথোড টুয়ার্ড অ্যানোড মুভ করা শুরু করবে। দ্যাট ইজ ক্যাথোড রে। ক্যাথোড রে যে ফর্ম করছে, এখানে এই জায়গাগুলোতে বিভিন্ন স্পট দেখে থমসন কিন্তু কনফার্ম করলেন যে হ্যাঁ ভাই ক্যাথোড রে তৈরি হচ্ছে। দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট যে ক্যাথোড রে তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হয়ে গিয়ে দাঁড়ালো যে ইলেকট্রন বেশি হলে অ্যাকচুয়ালি পুলের কোনো ব্যাপার নেই। অ্যানোড তো পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ। ইলেকট্রন অলওয়েজ অ্যানোডের দিকে যাবেই ওর বাই ডিফল্ট। এবার যত ইলেকট্রন বেশি হওয়ার কোনো জায়গা নেই, যেহেতু লো প্রেসারে রয়েছে, একটা নমিনাল হাইড্রোজেন ভেতরে আছে, সেই নমিনাল হাইড্রোজেন থেকে যেটুকু ইলেকট্রন তৈরি হবে সেটা কিন্তু ফ্রম ক্যাথোড টুয়ার্ড অ্যানোডের দিকেই যাবে। ইলেকট্রন কি হচ্ছে না হচ্ছে সেটা তো আছেই, ক্যাথোড রের মধ্যে আছে। বাট আমি বলতে চাইছি ক্যাথোড প্লেটটার কিন্তু এখানে কোনো রোল নেই। এটা কি দিয়ে তুই বানিয়েছিস? আয়রন, গোল্ড, সিলভার, তোর যা ক্ষমতা তুই সেটা দিয়ে বানিয়েছিস, এটা ইমেটেরিয়াল। ভেতরে কি গ্যাস আছে? হাইড্রোজেনের জায়গায় যদি অন্য গ্যাস থাকতো, সেও আয়নাইজ করতো, সেও ইলেকট্রন তৈরি করতো। আর ইলেকট্রনস আর আইডেন্টিক্যাল। হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন আছে, নাইট্রোজেনের মধ্যে যে ইলেকট্রন আছে, অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রন আছে, সেগুলো তো আলাদা আলাদা নয়। তাদের তো কোনো ট্যাগ লাগানো নেই যেটা হাইড্রোজেন ইলেকট্রন, এটা অক্সিজেন ইলেকট্রন, সবাই তো সেম। ভেতরে কি গ্যাস আছে, কি দিয়ে আমি ক্যাথোড বানিয়েছি, এগুলো ইনমেটেরিয়াল। ক্যাথোড রে ফরমেশন হচ্ছে এবং এটা আমরা থমসনের এক্সপেরিমেন্ট থেকে দেখলাম। এইবার যেটা কোয়ারি হয়ে গিয়ে দাঁড়ালো যে ক্যাথোড রে ক্যারেক্টারটাকে তাহলে এক্সপ্লেন করো, যে ক্যাথোড রের মধ্যে কি আছে। ক্যাথোড রের মধ্যে কি আইদার কোনো পার্টিকেল আছে? ক্যাথোড রের মধ্যে যে পার্টিকেল গুলো আছে বা ক্যাথোড রের নিজের চার্জ কি, এই বিষয়গুলোকে এক্সপ্লেন করো। যখন এই বিষয়গুলো রিলেটেড প্রশ্ন তৈরি হলো, তখন থমসন কি করলেন? এই এক্সপেরিমেন্টটাকে একটু মডিফাই করলেন দুবার। কিরকম ভাবে?
সেই মডিফিকেশনটা দেখতে হলে আমাকে আরেকবার একটু এক্সপেরিমেন্টটা ছোট্ট করে বলতে হবে যে এইটা হচ্ছে আমাদের টিউব, এইদিকে আমাদের ক্যাথোড ইনস্টল করা ছিল, এইদিকে আমাদের অ্যানোড ইনস্টল করা ছিল, এবং ক্যাথোড আর অ্যানোডটাকে আমরা কি করেছিলাম, একটা হাই ভোল্টেজ সোর্সে কানেক্ট করেছিলাম। একটা হাই ভোল্টেজ সোর্সে আমরা কানেক্ট করেছিলাম। এই অবস্থায় আমরা দেখছিলাম যে ফ্রম ক্যাথোড টুয়ার্ড অ্যানোড ক্যাথোড রে ফর্ম করছে, এটা তো আমরা আগেই দেখলাম। এইবার থমসন কি করলেন, এই টিউবটার বাইরে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইনস্টল করলেন। মানে ও তো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসবে, দ্যাট ইজ অলরেডি প্রুভড। তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসছে, অলরেডি প্রুভড। এবার উনি কি করলেন, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলেন টিউবের বাইরে, উপর দিকে হাইলি মানে হাই পজিটিভ চার্জ, নিচের দিকে হাই নেগেটিভ চার্জ। এবং এইবার কোটিংটা উনি করলেন পুরোটা জুড়ে, পুরোটা কোটিং করে দিলেন। যে জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে অ্যানোড পুরোটাতে উনি কি করলেন, এরকম একটা কোটিং করে দিলেন। এবং এখানে যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জের পরিমাণ বা পজিটিভ চার্জ যে পাওয়ার, সেটা কিন্তু অনেক বেশি। এবার ক্যাথোড রে, এবার পুরো ব্যাপারটা জেনারেট করা হলো, ক্যাথোড রে ফর্ম করা তৈরি করলো, এবং দেখা গেল মোস্ট অফ দি ক্যাথোড রেজ, মানে ম্যাক্সিমাম ক্যাথোড রে গুলো কিন্তু ঘুরে ঘুরে এই পজিটিভ চার্জের দিকে যাওয়া শুরু করেছে, পজিটিভ চার্জের দিকে যাওয়া শুরু করেছে। মানে অ্যানোডের দিকেই যাওয়ার কথা, কিন্তু মাঝে দেখছে আরো বেটার পজিটিভ চার্জ আছে, ও তো নেগেটিভ, ওর তো কাজ পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হওয়া, ও অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে যদি আশেপাশে কেউ ডিসচার্জ না করে। এবার থমসন কি করলেন, যে ওর চার্জের যে ক্যারেক্টার, মানে ওর মধ্যে যে পার্টিকেল গুলো আছে তার চার্জ ওয়াইজ যে ক্যারেক্টার, সেটা বোঝার জন্য বাইরে ইলেকট্রিক ফিল্ড লাগিয়ে দিলেন, যে ও কোনো দিকে ঘুরছে কিনা, এবং সেগুলো পাওয়ারফুল লাগালেন। দেখা গেল ও পজিটিভ টার্মিনাল যেদিকে লাগানো আছে সেই দিকে গিয়ে কিন্তু ও ধীরে 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 স্পটস তৈরি করছে। না, এবার অ্যাকচুয়ালি ক্যাথোড থেকে যদি কিছু তৈরি হয় তো সে তো অ্যানোডেই আসবে, অ্যানোডেই তো আসবে। এবার তাহলে এটা তো নর্মাল। এবার অ্যানোডেই যে আসছে সেটা তো একটা যখন টেস্ট আমরা করি, দু রকমের টেস্ট, একটা প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি টেস্ট করে বললি হ্যাঁ এটা থাকতে পারে, তারপরে তোরা কি টেস্ট করবি, কনফার্মেটরি টেস্ট। আর এটা টেস্ট করবি, কনফার্ম করবি যে হ্যাঁ এটাই হচ্ছে, তো এইটাই ব্যাস। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে উনি ব্যাপারটা দেখালেন যে হ্যাঁ ক্যাথোড থেকে অ্যানোডের দিকেই আসছে, এবং এই দিকটাতেই ওর মুভমেন্ট হচ্ছে। ডেফিনেটলি হবে, কিছু না কিছু তো চেঞ্জ ওর হবেই, কারণ ওটা তো সিন কোটিং, সেটা তোর মানে এফেক্টিভলি সিন হবে না কিছু, তুই হয়তো কিছু চেঞ্জেস বুঝতে পারবি না, বাট তুই গ্লোটা বুঝতে পারবি। তাহলে এখান থেকে থমসন কি কনক্লুড করলেন, ক্যাথোড রে consist of certain negatively charged particles, কারণ ও পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, নেগেটিভলি চার্জ হবে, কারণ ও তো অলরেডি এখানে ক্যাথোড আর এখানে অ্যানোড লাগিয়েছেই। ওকে প্রশ্ন করা হয়েছে তোমার মধ্যে যে ক্যাথোড রে মধ্যে তুমি যে ক্যাথোড রে বলছো যে ক্যাথোড রে, তার মধ্যে যে পার্টিকেল গুলো আছে তার চার্জের ক্যারেক্টার কি, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসছে মানে তুমি তো বলছো নেগেটিভলি চার্জ, তাহলে তুমি এটাকে প্রুফ করো। তখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে উনি দেখলেন যে হ্যাঁ তাই হচ্ছে, এবং শুধু ইলেকট্রিক ফিল্ড না, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলেন, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলেন, দেখলেন ও সেরকমই বিহেভ করছে যেরকম একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল বিহেভ করে ম্যাগনেটিক ফিল্ডে। সেখান থেকে উনি কনফার্ম করলেন যে হ্যাঁ ভাই ক্যাথোডের মধ্যে যে পার্টিকেল গুলো আছে দে আর নেগেটিভলি চার্জড। এইবারে প্রশ্ন গিয়ে দাঁড়ালো, তাহলে এই যে তুমি পার্টিকেল কথাটা ব্যবহার করছো, পার্টিকেলের কি থাকে, মাস থাকে, তুমি যে পার্টিকেল গুলোর কথা বলছো সেই পার্টিকেলের কি মাস আছে? আবার প্রশ্ন, তুমি প্রথমত নেগলিজেবল হোক বা গ্র্যান্ড করার মতন হোক, ইফ ইউ আর অ্যাসাইনিং এনি সাবস্টেন্স অ্যাজ এ পার্টিকেল, then a definite mass should be there.
ওর একটা নির্দিষ্ট মাস থাকে, সেটা কম হোক বেশি হোক মাঝামাঝি হোক হোয়াট এভার ইট ইজ, একটা মাস তো থাকবে। থমসনের কাছে কোয়েশ্চেন আসলো যে ওর মাস কি, আদৌ কি ওর কোনো মাস আছে? তখন থমসন কি করলেন, এই এক্সপেরিমেন্টটার আরেকটা রিপিটেশন করলেন এবং মাসটাকে প্রুভ করলেন। দেখ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, খুব সিম্পল। যখন তুই সাইন্টিফিক কোন একটা বিষয় বলতে চাইবি, একের পর এক কোশ্চেন আসতেই থাকবে যতক্ষণ না তুই আসবি, এবং এটাই তো ডেভেলপমেন্ট অফ সায়েন্স। সেই জন্য বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা বিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে একটা শব্দের উপরে আমরা প্রত্যেকে খুব জোর দিই বা আমরা শুনেছি, রিসার্চ। যদি কোনো একটা বিষয় একটা জায়গাতে এসে থেমে যেত, তাহলে রিসার্চ শব্দটা তো ব্যবহার হতো না। হোয়াট ইজ রিসার্চ? রিসার্চ মানে হচ্ছে আবার খোঁজো, আরো কিছু বাদ পড়ে গেল কিনা। দেখ না, তুই মেন্ডেলিভ জলে পিরিয়ডিক টেবিল বলেছিল সেদিন, সেই সময় ছিল 64টা এলিমেন্ট। আজকে 2025-এ আমাদের কাছে 118 এলিমেন্টস রয়েছে। মানে মেন্ডেলিভ থেকে এই অব্দি এতগুলো এলিমেন্ট তো পাওয়া গেছে। এবং আমি শুধু বলছি না, আমি নিশ্চিত করে বলছি, আজ থেকে আরো 100 বছর পর, 50 বছর পর 118 যে ফিগারটা আমাদের কাছে আছে, এটা বাড়বে। বেড়ে কোথায় যাবে আমি বলতে পারছি না, বাট ডেফিনেটলি বাড়বে। কারণ অনেক কিছু আছে যেটা আমরা জানি না। যেমন আমাদের বডি, আমাদের বায়োলজিক্যাল সিস্টেম। আমরা যদি আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিট অ্যান্ড ক্লিন ওয়েতে জেনে যেতাম, তাহলে মেডিকেল সায়েন্স আজকে এই জায়গায় থাকতো। ক্যান্সার, দেখ ক্যান্সার একটা, আমি তোকে একটা ছোট্ট এক্সাম্পল বলি ব্যাপারটা কেমন। আজ থেকে তুই 50-100 বছর আগে চলে যা, ডায়রিয়া কলেরা যখন হতো, পক্স যখন হতো, তখন কি হতো, একটা গ্রাম একটা এরিয়া 6 লোক মরতে শুরু করলো, যেটা আমরা কোভিডে দেখলাম। বাট এখন তো মেডিকেল সায়েন্সের জন্য ডায়রিয়া কলেরা পক্স এগুলোকে আমরা একদম বাড়িতেই ট্রিটমেন্ট করে ফেলতে পারি, কিচ্ছু অসুবিধা নেই। আইসোলেট করে দাও, ট্রিটমেন্ট করো, সে সেরে যাবে। এটা তো পরবর্তী সময় ফাইন্ডিংস। সেই সময় তো সায়েন্টিস্ট, সেই সময় কি ওইটা ছিল না? ছিল, বাট সেই সময় সেই প্রসপেক্ট গুলো ছিল না যেগুলো দিয়ে আমরা ওই বিষয়টাকে মানে বার করতে পারি। তো ব্যাপারটা এইটাই, একটার পর একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে থাকবে। এবার রাদারফোর্ড তখন কি করেন, থমসন তখন কি করলেন, এক্সপেরিমেন্টটাকে আবার রিপিট করলেন, এবং রিপিট করার সময় উনি মাসটাকে প্রমাণ করতে চাইলেন। মাস অ্যাকচুয়ালি এই ছবিগুলো আমি বসিয়ে দিতে পারতাম, বাট সেক্ষেত্রে বোঝানোটা মানে মজাদার হতো না আর কি। আমি একটা ছবি কপি পেস্ট করে বসাতে পারতাম, বাট আমি ইচ্ছে করি এই পার্টিকুলার জায়গাটা বসাইনি। হাই ভোল্টেজ নিয়ার অ্যাবাউট 10,000 ভোল্ট। আচ্ছা, এইবারে উনি কি করলেন, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এবার আমি তো একটা ছোট্ট এক্সাম্পল বলি। এই যে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্যান আছে, সিলিং ফ্যান। তুই বাড়িতে গিয়ে একটা সুইচ অন করলি, সিলিং ফ্যানটা ঘুরতে শুরু করলো, মানে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। আর ক্যাথোড রে মানেও তো এনার্জি, ফর্ম অফ এনার্জি। এই এনার্জিতেও কিন্তু, এই এনার্জি গুলোও কিন্তু মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, এবং তোরা প্রত্যেকদিন করিস। বলতো আমাকে এক্সাম্পল, যে তোরা বাড়িতে একটা ওয়েভকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছিস, এরকম এক্সাম্পল কি আছে? বাড়িতে করছিস প্রত্যেকদিন যে কোনো ওয়েভ। না, সেটা তো থ্রু সলিড মিডিয়াম। আমি ওয়েভ বলছি মানে ভ্যাকিউমে যাবে, সেটা তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি এক্সাম্পল হয়ে গেল। আমি তাই বলছি না, আমি বলছি যে ওয়েভ জেনারেট করছিস, সেটা মেকানিক্যাল কাজ করছে। এরকম এক্সাম্পল কি, যে কোনো রিমোট কি জেনারেট করে? ইনফ্রারেড জেনারেট করে, ইনফ্রারেড রে জেনারেট করে। আর রিমোট দিয়ে তুই কি করতে পারিস? টিভিটা অন করতে পারিস। ধর রিমোট খারাপ হয়ে গেল, তোকে টিভি অন করতে হবে কি করে? বিছানা থেকে উঠে গিয়ে টিভির সামনে গিয়ে ম্যানুয়ালি সুইচটা লাগাতে হবে, তো মেকানিক্যাল কাজ। তুই যতক্ষণ রিমোট আছে, তুই বিছানায় বসে সুইচ টিপছিস, এখান থেকে একটা ওয়েভ জেনারেট হচ্ছে, ও গিয়ে ওখানে টিভিটা অন করে দিচ্ছে, তাহলে মেকানিক্যাল কাজ করছে। তাহলে ওয়েভ মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই যে আমাদের বাড়িতে মাথার উপরে যে সিলিং ফ্যান বন করে ঘুরছে, এখানে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবার তুই সুইচ অফ করে দিলি, ফ্যান বন্ধ হয়ে যাবে, কারণ ওর কাছে কোনো ড্রাইভিং ফোর্স নেই। এবার মনে কর তুই সুইচ অফ করে দিয়েছিস, দরজা জানলা খোলা আছে, বাইরে বিরাট ঝড় উঠেছে, ঘরে প্রচুর হাওয়া ঢুকছে। হাওয়াতে কি হবে? ফ্যানটা দেখবি স্লোলি ঘুরতে শুরু করবে। তাহলে ফ্যানটা ঘুরছে কেন? কারণ হাওয়ায় ওই এয়ারের মধ্যে কিছু গ্যাসেস আছে, লাইক অক্সিজেন, লাইক কার্বন ডাই অক্সাইড, কিছু ডাস্ট পার্টিকেল আছে, এবং সেই পার্টিকেল গুলোর নিজের কিন্তু মাস আছে। এবং যেহেতু মাস আছে, তাই জন্য ওরা ওই ফ্যানের যে ব্লেড, সেই ব্লেডের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারবে।
দ্যাট ইজ ওয়াই ফ্যানটা রোটেশন হবে। তাহলে ফ্যানের ব্লেডটাকে তুই একবার ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে ঘোরাতে পারছিস, যদি ম্যানুয়ালি তোকে ঘোরাতে হয় তাহলে ব্লেডের উপরে তোকে বল অ্যাপ্লাই করতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ফোর্স মশা, আচ্ছা তোকে তো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই যে তুই ফোর্স অ্যাপ্লাই করছিস সেটা ম্যানুয়ালি তুই করছিস, আর যদি হাওয়া এসে করে, হাওয়ার মধ্যে যে গ্যাস ফ্যাস গুলো আছে তারা এসে করছে। এবার থমসন কি করলেন, এই ব্যাপারটাকে কাজে লাগালেন এখানে। উনি এই ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে, ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে উনি কি করলেন, একটা ফ্যান ইনস্টল করলেন যার সাথে ব্যাটারির কোনো কন্ট্যাক্ট নেই, মানে ব্যাটারির সঙ্গে কিন্তু এর কোনো কন্ট্যাক্ট নেই। এবং উনি তারপরে কি করলেন, এক্সপেরিমেন্টটাকে রিপিট করলেন, এবং যেই ক্যাথোড রে ফরমেশন শুরু হলো, যেই ক্যাথোড রে ফরমেশন শুরু হলো, দেখা গেল ফ্যানটা ঘুরতে শুরু করেছে। তার মানে ক্যাথোড রেটা ফ্যানের সঙ্গে এসে তো কোলাইড করছে, করে ফ্যানটা রোটেশন হচ্ছে। তার মানে ক্যাথোড রে ক্যান এক্সার্ট ফোর্স টু দি ব্লেডস অফ দি ফ্যান। আর ফোর্স মানে বল প্রয়োগ করতে পারে কারা, ফোর্স অ্যাপ্লাই করতে পারে কারা, যার মাস আছে তার। তখন উনি কনক্লুড করলেন, ইয়েস ক্যাথোড রে কনসিস্ট অফ massive particles, এবং তখন এই পার্টিকেলটার নাম উনি ইনিশিয়ালি সবার প্রথম দিলেন হচ্ছে নেগেট্রন। আফটার দ্যাট আমরা পরবর্তী সময় এই পার্টিকেলটার নাম কি পেলাম, ইলেকট্রন। যেহেতু নেগেটিভলি চার্জ ম্যাসিভ পার্টিকেল, তাই ওর নাম দিয়ে দিলেন নেগেট্রন, নেগেটিভ থেকে নেগেট্রন। আফটার দ্যাট ওটাকে আমরা ইলেকট্রন হিসাবে জানব। ঠিক আছে, বোঝা গেল? এইবার থমসনের কাছে প্রশ্ন আসলো, আচ্ছা তাহলে তুমি বলছো যে ক্যাথোড রের মধ্যে একটা নেগেটিভলি চার্জ ম্যাসিভ পার্টিকেল আছে, তাহলে মাসটা কত, আর যে চার্জ আছে সেই চার্জটা কত? এবার থমসন আবার ঝামেলায় পড়লো, যে আরে ভাই এত বড় এক্সপেরিমেন্ট, এতদিনের রিসার্চ, সেখান থেকে এত বড় একটা মানে ইম্পর্টেন্ট রেভলিউশন করে দিলাম যে অ্যাটমকে ডিভাইড করা যায়, তার ভেতরে পার্টিকেল আছে, সেই পার্টিকেলটার এক্সিস্টেন্স বার করলাম, সেটা বলে দিলাম যে সেই পার্টিকেলটার মাস আছে, সেই পার্টিকেলটার চার্জ আছে। আবার আমার কাছে প্রশ্ন এসেছে যে হোয়াট ইজ দি মাস, হোয়াট ইজ দি চার্জ, হোয়াট ইজ দি ভ্যালু। এইবারে মজাটা শুরু হলো এই জায়গায়। আচ্ছা, প্রথমে আমি সেই পার্টটায় যাওয়ার আগে, যদিও সাকসেসফুল হননি থমসন, চার্জ এবং মাস এইটা বলার ক্ষেত্রে থমসন সাকসেসফুল হননি, তিনি অন্যভাবে বলেছেন পুরো বিষয়টাকে, আমি বলছি সেটা। বিফোর দ্যাট আমরা একটু ক্যাথোড রের প্রপার্টি গুলো দেখে নেব খুব ফাস্ট, সহজ জিনিস, এক্ষুনি বুঝতে পেরে যাবি, অসুবিধার কিছু নেই। দেখ, ক্যাথোড রেজ স্টার্ট ফ্রম ক্যাথোড এন্ড মুভ টুয়ার্ডস অ্যানোড, মানে ক্যাথোডের থেকে তৈরি হয়, অ্যানোডের দিকে যায়, নতুন কোনো কথা নেই। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকের? 2 নম্বর পয়েন্টে বলেছি যে ক্যাথোড রেজ আর নট ভিজিবল, বাট দেয়ার বিহেভিয়ার ক্যান বি অবজার্ভড উইথ দি হেল্প অফ ফ্লুরোসেন্ট অর ফসফেরোসেন্ট ম্যাটেরিয়াল। বলছে ক্যাথোড রে কিন্তু নিজে ভিজিবল নয়, কিন্তু আমি যদি ক্যাথোড রের প্রেজেন্সটাকে, ক্যাথোড রে যে আছে সেটাকে যদি প্রুভ করতে চাই বা সেটাকে যদি প্রমাণ করতে চাই, তাহলে আমাকে কি ম্যাটেরিয়াল দিয়ে প্রুভ করতে হবে? ফ্লুরোসেন্ট প্লাস ফসফোরেসেন্ট ম্যাটেরিয়াল। যেমন জেডএনএস তুই ব্যবহার করতে পারিস, অথবা ব্যবহার করতে পারিস বেরিয়াম হেক্সাসায়ানিড ও প্ল্যাটিনেট। ক্লিয়ার? কোনো কোয়ারি আছে এই অবধি? তারপরের পয়েন্ট বলছে যে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড ক্যাথোড রে ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, যেটা একদম প্রথমে হচ্ছিল, যতক্ষণ না তুই বাইরে থেকে যতক্ষণ না তুই ওকে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তুই ওকে যতক্ষণ না ডিস্টার্ব করছিস, ও ক্যাথোড থেকে বেরিয়ে সোজা অ্যানোডের দিকে যাচ্ছিল, ও কিন্তু কোনো দিকে ঘোরেনি। তাহলে ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ডিস্টারবেন্স, বাইরের কোন রকম কোনো ডিস্টারবেন্স ছাড়া ক্যাথোড রে কিন্তু স্ট্রেট লাইনে মুভ করবে, স্ট্রেট লাইন ওয়াইজ ওর মোশনটা হবে। নেক্সট, তারপরে ইন দি প্রেজেন্স অফ, লাস্ট পয়েন্টটা একটু বড় পয়েন্ট, আমি পড়ছি মন দিয়ে শোন। In the presence of electrical or magnetic field, the behavior of cathode rays are similar to that expected from a negatively charged particles.
বলছে এক্সটার্নালি যখনই আমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন ক্যাথোড রে বিহেভ করছে যেন ও কিছু নেগেটিভলি চার্জ পার্টিকেল। নেগেটিভলি চার্জ যে কোনো পার্টিকেল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে যে বিহেভ করে ক্যাথোড রে সেম বিহেভ করছে। ঠিক আছে, suggesting that cathode rays consist of negatively charged particle called electrons। এবং এই জায়গা থেকেই থমসন তখন বললেন যে আচ্ছা তাহলে ওর মধ্যে যে পার্টিকেল গুলো আছে, যদিও প্রথমে নেগেট্রন বলেছেন, পরবর্তীতে আমরা এটাকে ইলেকট্রন জেনেছি, তো থমসন বললেন যে আচ্ছা ক্যাথোড রে যখন নেগেটিভলি চার্জ পার্টিকেলের মতো বিহেভ করছে তার মানে ওর মধ্যে কিছু নেগেটিভলি চার্জ পার্টিকেল রয়েছে যার নাম হচ্ছে ইলেকট্রন বা নেগেট্রন। নেক্সট বল। হ্যাঁ আচ্ছা, এরপরে যে প্রশ্নটা রাইজ করলো, the characters of cathode rays do not depend upon the material, electrodes and the nature of the gas present in the cathode ray tube। এটাও আমি বললাম যে ক্যাথোড প্লেটটা কি মেটাল দিয়ে তৈরি, আয়রন, প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। এবং ভেতরে কি গ্যাস আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ভেতরে কি গ্যাস আছে, দ্যাট ইজ অলসো ইমমেটেরিয়াল। তাহলে আমরা প্রথম কি বললাম যে ক্যারেক্টার অফ ক্যাথোড রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে প্রিভিয়াস বহু অ্যাডভান্স পরীক্ষায়। যদি প্রশ্ন দেখিস, যখন দেখবি জানতে পারবি যে ক্যাথোড রে নেচার, এবং এটাই ক্যাথোড রে অ্যানোড রের মধ্যে ডিফারেন্স করার একটা জায়গা, যে ক্যাথোড রে নেচার কিন্তু কোনোভাবেই ক্যাথোডের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, এবং ওই টিউবের ভেতরে কি গ্যাস আছে, হোয়াট ইজ দি গ্যাস, তার উপরে কিন্তু ডিপেন্ড করে না। তারপরের পয়েন্টটা কি বলছে, ক্যাথোড রেজ কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেল নোন অ্যাজ ইলেকট্রনস। নতুন কোনো কথা নেই। ক্যাথোড রে ট্রাভেল উইথ এ স্পিড অ্যাপ্রোচিং দ্যাট ভেলোসিটি অফ লাইট, মানে লাইটের ভেলোসিটির কাছাকাছি ও মুভ করে। ক্যাথোড রে কজেস ফ্লুরোসেন্স মানে যে কোনো ফ্লুরোসেন্ট মেটেরিয়ালের কন্ট্যাক্টে আসলে ও গ্লো করে। এই যে আমরা আমাদের মোবাইলের স্ক্রিন দেখি যেটা গ্লো করছে, এভরিথিং হোয়াট ইজ গ্লোয়িং, সেখানে কিন্তু ফ্লুরোসেন্স এই ঘটনাটা হয়। এবং পুরোনো দিনে যাদের বাড়িতে বাক্স টিভি আছে বড় বড় দেখবি, সেই সমস্ত টিভিতে পিকচার টিউব থাকতো, গ্লোয়িং টিউব, ওখানে কিন্তু ক্যাথোড রের একটা ফাংশন ছিল। তো হোয়াট এভার যেগুলো আমরা যা কিছু দেখছি, একটা ট্যাবের স্ক্রিন, একটা এলইডি টিভি স্ক্রিন, একটা মোবাইলের স্ক্রিন, তার মধ্যে কিন্তু ক্যাথোড রে ফরমেশন আছে। ওকে, নেক্সট, ক্যাথোড রে হিট দি অবজেক্ট on which they fall due to the transfer of kinetic energy. This is also an important point. আমরা পড়েছি যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড nor be destroyed but can be transformed into one form to another form। মানে ক্যাথোড এনার্জিকে আমি একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট করতে পারি। তো অনেকের বাড়িতে মাইক্রো ওভেন আছে, সেখানে হয়তো সবার বাড়িতে আছে। মাইক্রো ওভেনের ফাংশনটা কি, মাইক্রো ওভেনের ভেতরে যখন তুই একটা খাবার রেখে দিচ্ছিস, যে দরজাটা বন্ধ করে যখন একটা টাইমার সেট করে দিচ্ছিস, তখন ওই যে খাবারের প্লেট, সেই খাবারের প্লেটের মধ্যে দিয়ে কিন্তু মাইক্রোওয়েভ যাচ্ছে, এবং মাইক্রোওয়েভের মধ্যে নিজের একটা এনার্জি রয়েছে। যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করছে, একটা ভেলোসিটি থাকবে, সো একটা কাইনেটিক এনার্জি রয়েছে। এবং যখন ওই খাবারের মধ্যে যাচ্ছে, তখন ওই কাইনেটিক এনার্জিটাকে কি করছে, হিট এনার্জিতে কনভার্ট করছে, খাবারটা গরম হয়ে যাচ্ছে। তো যে কোনো রে কিন্তু এটা করে, যে কোনো এনার্জি কিন্তু এটা করে। তুই আজকে মনে কর এই যে তোরা রেজিস্ট্যান্স পড়েছিস, যেটা আয়রন, তার মধ্যে নাইক্রোম ওয়্যার রয়েছে, নাইক্রোম ওয়্যারের রেজিস্ট্যান্স ভেরি হাই। তুই যখন সুইচ বোর্ডের সকেটে ওটাকে লাগিয়ে দিয়ে সুইচ অন করছিস, ইলেকট্রিসিটি ভেতরে আসছে, ডিউ টু রেজিস্ট্যান্স ও ফ্লো করতে পারছে না, তখন ইলেকট্রিক্যাল এনার্জিটাকে হিট এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে। সেখানে এটাই বলছে যে ক্যাথোড রেও তো একটা ফর্ম অফ এনার্জি। সে যখনই কোনো একটা অবজেক্টের উপরে দীর্ঘ সময় ধরে এসে পড়বে, ও যেহেতু একটা জায়গা থেকে এসে কন্টিনিউয়াস পড়ছে, ওর একটা ভেলোসিটি আছে, একটা কাইনেটিক এনার্জি আছে, যখন ওই অবজেক্টটার উপরে এসে পড়ছে, তখন দেখা যাচ্ছে ওই অবজেক্টটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই ক্যাথোড রেটা যে এলো, ওর যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হলো, হিট এনার্জিতে কনভার্ট হলো। এটা নতুন কোনো কথা নয়। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। আমরা জানি একটা রূপ থেকে, একটা ফর্ম থেকে অন্য ফর্মে আমি কনভার্ট করতে পারি। বল। ক্যাথোড রে যখন একটা ভ্যাকুয়ামে মুভ করছে, ক্যাথোড রের একটা ভেলোসিটি থাকবে, একটা পার্টিকুলার ডিরেকশনে একটা ভেলোসিটি থাকবে, এবং এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে ওর ভেলোসিটিটা is not exactly equal to that of the velocity of light but approaching that velocity। মানে ওই ভেলোসিটির কাছাকাছি, লাইট যে ভেলোসিটিতে ট্রাভেল করে, ক্যাথোড রেও কিন্তু সেই ভেলোসিটির কাছাকাছি একটা রেঞ্জে ট্রাভেল করে ইন আ স্ট্রেট লাইন, যতক্ষণ না এক্সটার্নালি মানে বিরক্ত করা হচ্ছে। লাইটের ক্ষেত্রেও তো তাই, লাইট স্ট্রেট লাইনে যায় যতক্ষণ না তুই ওকে ডিস্টার্ব করছিস। লাইট লাস্ট পয়েন্ট বলছে
লাস্ট পয়েন্ট বলছে যে ক্যাথোড রে ফল অন এ হেভি সলিড প্রডিউসেস এক্স-রে। এটা একটা ইনফরমেটিভ পয়েন্ট। যে কোনো হেভি সলিডের উপর, ধরেন একটা হেভি সলিড আছে, একটা হেভি সলিড এর মধ্যে এসে ক্যাথোড রে পড়লো, এবং পড়ার সঙ্গে সঙ্গে আউটপুটটা কিন্তু পাওয়া যাবে এক্স-রে। কারণ ক্যাথোড রের মধ্যে থেকে হয়তো কিছুটা এনার্জিও অ্যাবজর্ব করেছে, কিছুটা এনার্জিও কাজে লাগিয়েছে, বাকি রেজাল্টেন্ট যা পড়ে রয়েছে সেটাকে ও কনভার্ট করে দিয়েছে কিসে? এক্স-রে তে কনভার্ট। আউটপুট রেটা হবে এক্স। বোঝা গেল? দিস আর দি ক্যারেক্টার্স অফ ক্যাথোড রেজ। নেক্সট, এবারে এই যে আমি একটু আগে বললাম যে থমসনের কাছে নেক্সট কোয়েশ্চেন এসে দাঁড়ালো যে ভাই তুমি তো বলছো যে ক্যাথোড রের মধ্যে ইলেকট্রন আছে, এবং ক্যাথোড রের মধ্যে যে ইলেকট্রন আছে তার একটা চার্জ আছে, একটা মাস আছে। এবার তাহলে তুমি বলো যে সেই চার্জের ভ্যালুটা কত? 1 2 3 4 10 5 11 14 হোয়াট এভার দি চার্জ। আর ওর যে মাস আছে সেই মাসটা কত? 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, 50 গ্রাম, কি নাকি নেগলিজেবল, কি সেটা তো বলো। তখন থমসন কি করলেন? ওর ক্যাথোড রে এক্সপেরিমেন্টটাকে একটু মডিফাই করলেন। এটাও কিন্তু ক্যাথোড রে এক্সপেরিমেন্টেরই ছবি। এনসিইআরটি তে মোস্ট প্রবাবলি এই ছবিটা থাকার কথা। এটা কিন্তু ক্যাথোড রে এক্সপেরিমেন্টের একটা ছবি, এবং এটা দিয়ে ও যেটা বার করতে পারলো সেটা হচ্ছে স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ কাকে বলি আমরা? চার্জ বাই মাস রেশিওকে। চার্জ বাই মাস রেশিওকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক চার্জ। চার্জ বাই মাস রেশিওকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক চার্জ। কি করলো? এক্সপেরিমেন্টটা মন দিয়ে দেখ, বাড়িতে গিয়ে এনসিইআরটি খুলে একবার পড়লেই দেখবি মনে পড়ে যাবে আমার কথাগুলো, শুধু রিডিং একটু পড়তে হবে, বাকি যা ইনফরমেশন দেওয়ার আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে টিউবটা, মানে ডিসচার্জ টিউবটা এদিকে রয়েছে। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে পোরাস অ্যানোড। এটা একটা পোরাস জায়গা রয়েছে, একটা ফুটো রয়েছে যেখান দিয়ে রেটা পাস করতে পারছে। এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, আর এইদিকে টিউবটাকে একটু বাড়ানো হয়েছে। বাড়িয়ে এই যে কোটিংটা, এই কোটিংটা হচ্ছে জিঙ্ক সালফাইডের কোটিং। এই যে ফ্লুরোসেন্ট স্ক্রিন, মানে এই যে ব্রাউনিশ বা কি হোয়াট এভার দি কালার কোটিং করা আছে, এটা হচ্ছে ফ্লুরোসেন্ট স্ক্রিন, জিঙ্ক সালফাইড লাইক ম্যাটেরিয়ালের স্ক্রিন। আর এই জায়গায় এক্সটার্নালি একটা ইলেকট্রিক্যাল চার্জ প্লেট অ্যাপ্লাই করা হয়েছে, আর এক্সটার্নালি একটা ম্যাগনেটও অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। ম্যাগনেটের দুটো পোল আমরা দেখতে পাচ্ছি। এবার থমসন কি করলেন? এক্সপেরিমেন্টটাকে বারবার রিপিট করে দেখতে থাকলেন। ফার্স্ট উনি এক্সপেরিমেন্টটা অন করলেন এবং শুধু ইলেকট্রিক ফিল্ড লাগালেন। দেখা গেল ক্যাথোড রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে ডেভিয়েট হয়ে একটা পার্টিকুলার ডিরেকশনে সরে গেছে, এই যে ইন দি প্রেজেন্স অফ অনলি ইলেকট্রিক ফিল্ড। এবার উনি কি করলেন? ইলেকট্রিক ফিল্ডটাকে অফ করে দিলেন, এবার শুধু ম্যাগনেটিক ফিল্ডটাকে অন করলেন, যে ক্যাথোড রে কি ম্যাগনেটিক ফিল্ডে কোনোভাবে ডেভিয়েট করছে। তখন দেখা গেল ক্যাথোড রে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ডেভিয়েট করে এই সি পয়েন্টে চলে এসেছে, সি পয়েন্ট। তাহলে এই পয়েন্ট, এ পয়েন্টে কখন যাচ্ছে? যখন শুধু ইলেকট্রিক ফিল্ড দিয়ে ওকে ডিস্টার্ব করা হচ্ছে। সি পয়েন্টে কখন যাচ্ছে? যখন শুধু ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওকে ডিস্টার্ব করা হচ্ছে। এবার উনি কি করলেন? হ্যাঁ, কেন এতে যাচ্ছে, কেন সিতে যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে কারণটাই হচ্ছে ওর মধ্যে চার্জ আছে। চার্জ আছে বলেই তো এক্সটার্নাল চার্জের, মানে এক্সটার্নাল ফিল্ডে ডেভিয়েট করছে। এবার উনি কি করলেন? দুটো ফিল্ডের অ্যাবসেন্সে, মানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কোনোটাই নিলেন না, অফ করে দিলেন, বা দুটোকে ব্যালেন্স করে দিলেন, যে দুটো ইকুইলিব্রিয়ামে নিয়ে চলে এলেন, কোনোটাই বেশি নয়, দুটো ব্যালেন্সড। এই অবস্থায় উনি দেখলেন ক্যাথোড রে কিন্তু স্ট্রেট লাইন ফ্লো বা স্ট্রেট লাইন মোশন মেনটেন করে বি পয়েন্টে এসে স্ট্রাইক করছে। এতগুলো অবজারভেশন দেখে উনি একটা কনক্লুশন এলেন। উনি তখন বললেন যে ক্যাথোড রে যখন ফ্লো করে তখন এক্সটার্নাল ফিল্ড ওই ক্যাথোড রেটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। এবং উনি কতগুলো পয়েন্ট এলেন? প্রথম পয়েন্টে দেখ, প্রথম পয়েন্ট ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শুনবি, ক্লিয়ার হয়ে যাবে। দি অ্যামাউন্ট অফ ডেভিয়েশন অফ পার্টিকেল ফ্রম দেয়ার পাথ ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস অন। বলছে যে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড না দিই তাহলে ক্যাথোড রে সোজা যাবে। যখন আমি ইলেকট্রিক ফিল্ড শুধু দেবো দেখা যাচ্ছে একদিকে চলে যাচ্ছে, যখন আমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি তখন দেখা যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে।
আবার যখন দুটো অফ করছি তার মানে তখনও আবার সোজা যাচ্ছে। তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের ডেভিয়েশন হয়, ম্যাগনেটিক ফিল্ডের ডেভিয়েশন হয়, এবং ডেভিয়েশনটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তখন থমসন বললেন দি গ্রেটার দি নেগেটিভ চার্জ, greater is the interaction with electric or magnetic field, thus greater is the deflection. বলছে নেগেটিভ চার্জটা যত বেশি হবে, -1 ইলেকট্রিক ফিল্ডে মানে -1 চার্জ মানে ইউনি নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডে যা ইন্টারঅ্যাক্ট করবে, বাই নেগেটিভ চার্জ হলে কি হবে, 2- চার্জ হলে কি হবে, বেশি ইন্টারঅ্যাক্ট করবে, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন হলে কি হবে, আরো বেশি ইন্টারঅ্যাক্ট করবে। থমসন বললেন নেগেটিভ চার্জ যত বাড়ানো হচ্ছে তত দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওর ডেভিয়েশনটা বাড়তে থাকছে। তার মানে আমি এখানে বলতে পারি, ফার্স্ট প্রথম পয়েন্ট আমি এখানে বলতে পারি, ডেভিয়েশন ইজ প্রপোর্শনাল টু চার্জ। চার্জ যত বাড়ানো হবে ও তত এদিক ওদিক যেতে থাকবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে। 2 নম্বর পয়েন্টে কি বললেন, লাইটার ইজ দি পার্টিকেল হায়ার ইজ দি ডিফ্লেকশন। লাইটার ইজ দি পার্টিকেল হায়ার ইজ দি ডিফ্লেকশন। মানে ধর আমি তো একটা কথার কথা বলছি, একটা এই নিচে এই জায়গায় আমি একটা টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি, মানে ফ্যানের হাওয়াটা উপর দিকে উঠছে। হ্যাঁ, এটা তো তুই মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়া বললি, ঠিকই আছে, ঠিকই আছে, ভারী বল অনেক জুড়ে যাবে। এবার আমি তোকে একটা এক্সাম্পল বলছি, ধর নিচে এই জায়গায় একটা ফ্যান লাগিয়ে দিলাম, ফ্যান থেকে টেবিল ফ্যান থেকে হাওয়াটা উপরের দিকে উঠছে। এবার আমি কি করলাম, একই ভেলোসিটিতে এইখান থেকে এই দিক থেকে দাঁড়িয়ে এই দিকে প্রথমে আমি একটা যেহেতু ডেভিয়েশনটা বোঝাতে চাইছি, প্রথমে আমি কি করলাম, ওর কথা অনুযায়ী একটা প্লাস্টিক বল ছুড়লাম, 35 গ্রাম 35 গ্রামের একটা প্লাস্টিক বল ছুড়লাম। ফ্যানের হাওয়ায় বলটার হালকা পাতলা কিছু একটা ডেভিয়েশন হবে। এবার আমি কি করলাম, ওই একই জায়গায় দাঁড়িয়ে আমি একটা সোলার বল নিলাম, একটা ফোম সোলার একটা বল, সেটাকে থার্মোকলের একটা বল, সেটাকে আমি ছুড়লাম। দেখা যাবে ফ্যানের হাওয়ায় বলটা সোজা না গিয়ে ওপর দিকে চলে গেছে, কারণ লাইটার ইজ দি পার্টিকেল মোর উইল বি দি ডিফ্লেকশন ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ডিস্টারবেন্স। এখানে এক্সটার্নাল ডিস্টারবেন্স কে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। যে পার্টিকেল যত হালকা হবে, যত লাইট হবে, তত তাকে কি করবে, রেডিয়েট করতে পারবে বেশি। তার মানে আমি এখানে বলতে পারি deviation is proportional to 1/mass। মানে মাস বাড়লে ডেভিয়েশন কম, মাস কম হলে ডেভিয়েশন বেশি, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। তারপরে লাস্টে কি বললেন, the deflection of electrons from their original path increases with the increase in voltage across the electrode or strength of the electric or magnetic field। বলছে বাইরে থেকে যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি অ্যাপ্লাই করেছি, সেইগুলোকে যদি আমি পাওয়ারফুল করতে থাকি, দেখা যাচ্ছে ডেভিয়েশন আরো বেশি হচ্ছে। ইলেকট্রোডের মধ্যে দুটো ইলেকট্রোড ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, সেই ভোল্টেজটা যদি বাড়িয়ে দিতে থাকি, ডেভিয়েশন বেশি হচ্ছে। এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এবং সেই জায়গা থেকে উনি দেখলেন যে যেহেতু ডেভিয়েশনটা চার্জ আর মাসের উপর ডিপেন্ড করছে, উনি এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন করে উনি কি করলেন, স্পেসিফিক চার্জটাকে ক্যালকুলেট করে দিলেন। স্পেসিফিক চার্জ মানে চার্জ বাই মাস রেশিওকে উনি ক্যালকুলেট করে দিলেন ফর অ্যান ইলেকট্রন। উনি কিন্তু ডিরেক্ট চার্জ বা ডিরেক্ট মাস বার করতে পারেননি। উনি এত কিছু করে, এত এক্সপেরিমেন্ট করে, এত প্রশ্নের সম্মুখীন হয়ে ব্যাক টু ব্যাক কোশ্চেনের উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেলেন, এবং আলটিমেটলি উনি ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ বাই মাস রেশিওটা ক্যালকুলেট করে দিলেন, যার ভ্যালুটা হয়ে গেল 1.758 into 10⁻11 কুলম্ব পার কেজি। এটা কি স্পেসিফিক চার্জ, or E/m ratio or electron. This is a constant value. হ্যাঁ, উনি এতক্ষণ অব্দি মানে এই দুটো বিষয়, ধর তোর কাছে ওখানে যে রিলেশনটা আছে, চার্জ মানে ডেভিয়েশন ইজ প্রপোর্শনাল টু চার্জ, ডেভিয়েশন ইজ প্রপোর্শনাল টু 1/mass। তাহলে উনি অ্যাকচুয়ালি কি পেলেন, ডেভিয়েশন ইজ প্রপোর্শনাল টু চার্জ বাই মাস। তাহলে চার্জ বাই মাস উনি রেশিওটা ডাইরেক্ট পাচ্ছেন। এবার হোয়াট উইল বি দি ম্যাগনিটিউড অফ চার্জ সিঙ্গলি, হোয়াট উইল বি দি ম্যাগনিটিউড অফ মাস সিঙ্গলি, এটা আলাদা করে সেপারেট করতে পারছেন না, কারণ অবজারভেশন নেই তো আর কিছু। যা অবজারভেশন আছে দুটো মিলে আছে।
সেখান থেকে উনি ফাইনালি ই বাই এমটা ক্যালকুলেট করতে পারলেন সাকসেসফুলি। এবং ইলেকট্রনের ক্ষেত্রে ই বাই এম ভ্যালুটা উনি ক্যালকুলেট করলেন 1.758 into 10 to the power 11 কুলম্ব পার কেজি। 1.758 into 10 to the power 11 কুলম্ব পার কেজি। ঠিক আছে, এবার আমার কাছে প্রশ্ন আসলো যে চার্জ বাই মাস তুমি বার করে দিয়েছো, এবার চার্জ কত আর মাস কত, রেশিওটা ঠিক আছে। স্টিল নাও ইউ আর কারেক্ট অ্যান্ড ইউ ডিড আ ভেরি গুড জব, বাট আমি জানতে চাইছি উনি এই জায়গায় হাল ছেড়ে দিলেন। উনি বললেন যে না, এরপরে আর আমি কিছু বলতে পারছি না, বাট আমার কাছে আর কোনো রিসোর্স নেই। এইবার দেখবি যখন একটা বড় ঘটনা ঘটে তার সঙ্গে তো কিছু ছোট ছোট ঘটনা ঘটে। যেমন তোকে দেখবি রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করে বিরাট বড় একটা থিওরি তৈরি করে দিলেন। বোর কি করলেন, তারপরে এসে ওই থিওরি রেফারেন্স দিয়ে ক্যালকুলেশন শুরু করলেন। মানে বোরের কাছে কিন্তু একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা দেখে বোর এবার ক্যালকুলেট করে ব্যাপারটাকে আরো সুন্দরভাবে মেলালেন। এবার থমসন এমন একটা জায়গায় ছেড়ে দিল যে সেখানে অলমোস্ট অনেকটাই করে ফেলেছে, এরপরে কিছুটাও হয়তো বলতে পারছে না সামাও কোনো কারণে। তখন এই জায়গায় এলেন মিলিকান বলে একজন সায়েন্টিস্ট, মিলিকান। উনি একটা এক্সপেরিমেন্ট করলেন, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। আমি এক্সপেরিমেন্টটা বোঝাচ্ছি, এনসিআরটি তে আছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টের ব্যাপার, আমি একটু মুখে বলে দিচ্ছি। দিস ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বোর্ডস, বাট কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ দি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা কি, বাড়িতে একবার গিয়ে রিডিং করিস, ব্যাস দেখবি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমার মনের কথা মানে মুখের কথাগুলো মেলাতে পারবি। উনি এরকম একটা সিস্টেম নিলেন, আমি বলছি পরপর শুনবি। এখানে দুটো প্লেট আছে, এই প্লেটটা হচ্ছে পজিটিভলি চার্জ প্লেট, এবং এই প্লেটটায় এই জায়গাটা এরকম করা মানে এটা পরাস, মানে ওর মধ্যে একটা ছিদ্র আছে, একটা হোল আছে। আর এই নিচের প্লেটটা হচ্ছে নেগেটিভলি চার্জ প্লেট, ঠিক আছে। আর উনি কি করলেন, এই জায়গা থেকে একটা এক্সরে সোর্স, মানে একটা এক্সরে সোর্স এখানে দিয়ে রাখেন। এবারে একটা ছোট স্প্রে বটল টাইপ ম্যাটেরিয়াল দিয়ে তার মধ্যে কিছু স্পেসিফিক অয়েল নিয়ে উনি কি করলেন, অয়েলটাকে ওই চেম্বারের ভেতর স্প্রে করলেন। এবার এমন ভাবে স্প্রে করবে যাতে এই অয়েলটা খুব ফাইন কিছু ড্রপলেটস হিসাবে বেরোয়। যেমন আমাদের ডিওড্রেন্টের বটল থেকে যখন আমরা স্প্রে করি কিছু ফাইন ড্রপলেটস বেরোয়, কিছু ছোট ছোট ড্রপলেটস বেরোয়, কিছু ছোট ছোট মানে স্পেরিক্যাল ড্রপলেটস বেরোয়, সেরকম কিছু ড্রপলেটস এর মধ্যে উনি রিলিজ করলেন। এবার এই যে ড্রপলেটটা কি, ও তো ওপেন টু এয়ার, কি চার্জ কাজ করবে, ওর উপরে কি চার্জ কাজ করবে, মানে ওর উপরে কি ফোর্স কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স। যখন এই অয়েল ড্রপটা উনি রিলিজ করলেন, অয়েল ড্রপটা কি হবে, ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে যেতে চাইবে, তাহলে ওর উপরে কি চার্জ কাজ করছে, গ্র্যাভিটেশনাল চার্জ বা গ্র্যাভিটেশনাল চার্জ না, সরি, গ্র্যাভিটেশনাল ফোর্স হলো। এবার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ভালো করে শুনবি, এই অয়েল ড্রপ গুলো এই ছোট হোলটা দিয়ে এই নিচে চলে এলো, এইখানে চলে এলো, ক্লিয়ার, চলে এলো। এবার এখানে কি আছে, এক্সরে কি করলো, ওকে আয়োনাইজ করে দিল, আয়োনাইজ করে ক্যাটায়ন আর অ্যানায়নে স্প্লিট করে দিল। এবার তখন এই যে অ্যানায়ন, এই অ্যানায়নটা নিচের দিকে নামতে শুরু করলো, বা ক্যাটায়নটা নিচের দিকে নামতে শুরু করলো, চার্জ পার্টিকেল দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। এবং উনি কি করলেন, এই জায়গা থেকে মাইক্রোস্কোপ দিয়ে এই মুভমেন্ট গুলোকে অবজার্ভ করতে শুরু করলেন। এবং পাশে ওনার এখানে একটা গ্যালভানোমিটার রয়েছে যেখানে উনি ভোল্টেজ মাপতে শুরু করলেন। দেখা গেল অয়েল ড্রপলেটস গুলো যখন চার্জ হয়ে ধীরে ধীরে নিচের দিকে আসছে, তখন অয়েল ড্রপলেটস গুলো যখন চার্জ হয়ে ধীরে ধীরে নিচের দিকে আসছে, তখন গ্যালভানোমিটারের রিডিং পাল্টাচ্ছে, অর্থাৎ ভোল্টেজ পাল্টাচ্ছে। এবং সেই জায়গা থেকে উনি বললেন, আচ্ছা এই অয়েল ড্রপলেটস এর উপরে কি কি ফোর্স কাজ করছে, এক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দুই কাজ করছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দুটো নিচের দিয়ে কাজ করছে, আর একটা ফোর্স উপরের দিয়ে কাজ করছে, কি বলতো, এয়ার ড্র্যাগ। হোয়াট ইজ এয়ার ড্র্যাগ? এয়ার ড্র্যাগ কি? এই কন্টেনারের ভেতরে যে গ্যাস আছে, সেই গ্যাস তো উপরের দিকে যাচ্ছে,
আর অয়েল ড্রপলেট নিচের দিকে আসছে। ভিসকোসিটি বলে একটা টার্ম তোরা পড়েছিস, এয়ার উপরের দিকে যাচ্ছে, অয়েল ড্রপলেট নিচের দিকে আসছে, একটা ভিসকাস ফোর্স কাজ করবে, ওকে উপরের দিকে ড্র্যাগ করার চেষ্টা করবে। আচ্ছা, ভিসকোসিটি মানে হচ্ছে একটা অপোজিং ফোর্স। ধর অয়েল ড্রপলেটটা নিচের দিকে আসছে, ভেতরে যে গ্যাস আছে তারা তো উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে, দেয়ার উইল বি অপোজিং ফোর্স। অপোজিং ফোর্স, এই অপোজিং ফোর্সটাও কিন্তু অয়েল ড্রপলেটটার উপরে কাজ করছে। দুটো কাজ করছে, একটা গ্র্যাভিটির জন্য নিচের দিকে, ইলেকট্রোস্ট্যাটিক নিচের দিকে, আর এয়ার ড্র্যাগ উপরের দিকে। এই সব ব্যালেন্স করে অয়েল ড্রপলেটস গুলো ধীরে 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 নিচের দিকে আসছে। এক্স্যাক্টলি মানে অপোজিং ফোর্স। আমি যেতে দেব না। যেখানে বাড়িতে তুই যখন ট্যাপ ওয়াটার খুলে দিস, একদম ধারের যে ওয়াটার গুলো সেগুলো ছিটকে ছিটকে বেরোয়। কারণ কি, ধারেতে তোর সলিড মেটেরিয়ালের সাথে ঘষে বেরোচ্ছে, আর মাঝের জলটাকে ফোর্সে বালতিতে পড়ছে। ওর সঙ্গে তো সলিডের কারণে কোনো মানে ফ্রিকশন নেই, ওর জোরে পড়ে যাচ্ছে। কিন্তু যেটা একদম কলের ধারে, মানে একদম এন্ডে, যেটা সেটা ছিটকে বেরোচ্ছে, বিকজ ওখানে ফ্রিকশন আছে। তো ভিসকোসিটি মানে হচ্ছে একটা ব্যাকওয়ার্ড ড্র্যাগ ফোর্স, পেছন দিকে টানার ফোর্স। এয়ার উপর দিকে যাচ্ছে, অয়েল ড্রপলেট নিচের দিকে নামতে চাইছে, এয়ার কি করছে, ওকে আটকাবে, অপোজিং ফোর্স। তো এই তিন রকমের ফোর্স ওর উপরে কাজ করছে। এবং এই মাইক্রোস্কোপের অবজারভেশন থেকে দেখা যাচ্ছে এই নিচে যে গ্যালভানোমিটার রয়েছে, সেই গ্যালভানোমিটারে কিন্তু কাটা নড়ছে। তার মানে কি, চার্জটাকে উনি দেখতে পাচ্ছেন, চার্জটাকে উনি অবজার্ভ করতে পারছেন। ফ্রম দ্যাট উনি এটা ক্যালকুলেট করলেন যে কোনো চার্জ অবজেক্ট, মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো চার্জ অবজেক্ট তার মধ্যে যে চার্জের পরিমাণ আছে, সেই চার্জের পরিমাণটা ইলেকট্রন বা প্রোটনের চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল, মানে হোল নাম্বার মাল্টিপল। ধরে নে mg2 প্লাস, এখানে mg চার্জ কত, +2। এবার এটা হচ্ছে এই যে +2, এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ চার্জ। এবার অ্যাকচুয়াল চার্জ কত, দুটো ইলেকট্রনের চার্জ তো 2 × 1.6 × 10⁻⁹। তো সেই জায়গা থেকে মিলিগ্রাম বললেন যে Q ইজ ইকুয়াল টু ME অ্যাকচুয়ালি। মানে যে কোনো একটা অবজেক্টের মধ্যে টোটাল যে কুলম, টোটাল যে চার্জ, সেই চার্জটা ইলেকট্রনের চার্জের হোল নাম্বার মাল্টিপল। যেখানে এনটা হচ্ছে একটা হোল নাম্বার, এনটা হচ্ছে কি হোল নাম্বার, 1 2 3 4 ... কিউটা হচ্ছে কি চার্জ অফ এনি সাবস্টেন্স, আর ইটা হচ্ছে কি চার্জ অফ ইলেকট্রন, এবং এটার ভ্যালু উনি বললেন 1.6 × 10⁻⁹ কুলম। ঠিক আছে, যেমন তোকে যদি আজকে আমি বলি আচ্ছা এনে, আচ্ছা ধরে mg2 প্লাসটা বলছিলাম, mg2 প্লাস তোকে যদি বলা হয় যদি mg2 প্লাস আয়ন দেওয়া আছে ভাই, রিলেটিভ চার্জ কত, তখন তুই বলবি যে রিলেটিভ চার্জ হচ্ছে +2, কারণ আমি দেখতে পাচ্ছি তো মাথায় +2 জল করছে। এবার বললো তুমি তোকে রিলেটিভ চার্জ বললে, অ্যাকচুয়াল চার্জ কত কুলম, তখন বলা হবে 2 × 1.6 × 10⁻⁹ কুলম। দিস ইজ দি অ্যাকচুয়াল চার্জ। ওর মাথায় দুটো পজিটিভ রয়েছে, আর এই দুটো পজিটিভ মানে কি 2 × 1.6 × 10⁻⁹। ক্লিয়ার? বোঝাতে পারলাম না পারলাম না? এইটা অ্যাকচুয়ালি উনি এই যে এক্সপেরিমেন্টটা করার সময় গ্যাস ড্রপলেট গুলো তো দেখছেন, গ্যাস ড্রপলেট গুলো নিচে আসছে, মাইক্রোস্কোপ দিয়ে ওনাটাকে দেখার চেষ্টা করছেন। উনি দেখছেন যে যে চার্জ পার্টিকেল গুলো, সেই চার্জ পার্টিকেল গুলো যে পরিমাণ চার্জটা অ্যাকোয়ার করছে এবং গ্যালভানোমিটার যা ডেভিয়েশন দেখাচ্ছে, এটা সব ইলেকট্রনের সঙ্গে রিলেটেড। মানে যতগুলো ইলেকট্রন, মানে আয়োনাইজেশনে যে ইলেকট্রন জেনারেট হওয়ার কথা, সেই ইলেকট্রন গুলোই ওর চার্জ হিসেবে রিফ্লেক্ট করছে। সেখান থেকে উনি বললেন যে কোনো একটা অবজেক্টের মধ্যে যে চার্জ থাকবে, সেই চার্জটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের চার্জের হোল নাম্বার মাল্টিপল। কেউ দুটো ইলেকট্রন নিল, তা সে 2- হবে। কেউ 4টে ইলেকট্রন নিল, সে 4- হবে। কেউ দুটো ইলেকট্রন ছেড়ে দিল, সে 2+ হবে। কেউ 3টে ইলেকট্রন ছেড়ে দিল, সে 3+ হবে। অর্থাৎ ইলেকট্রন কটা ছাড়ছে তার উপরে ডিপেন্ড করছে ওর অ্যাকচুয়াল চার্জ কত কুলম ক্যারি করছে। বুঝা গেল? আজকে তোকে যখন জিজ্ঞাসা করা হবে H+,
হোয়াট ইজ দি চার্জ অফ H প্লাস আয়ন, তুই বলবি +1, দ্যাট ইজ রিলেটিভ চার্জ। তোকে যদি বলা হয় হোয়াট ইজ দি অ্যাকচুয়াল চার্জ অফ H প্লাস আয়ন, তোকে বলতে হবে 1 × 1.6 × 10⁻⁻19, দ্যাট ইজ অ্যাকচুয়াল চার্জ। মানে অত কুলম্ব মাথায় নিয়ে যাচ্ছে। এই যে +1 +2 +3 আমরা বলি, দ্যাট ইজ রিলেটিভ চার্জ। বুঝতে পারলাম? অসুবিধা নেই তো? বল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেহেতু অপোজিটলি চার্জ প্লেট রয়েছে, অপোজিটলি চার্জ প্লেট থাকার জন্য ধর ও যদি নিজে নেগেটিভলি চার্জ হয়ে যায় তাহলে ও তো পজিটিভের দিকে যেতে চাইবে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওদের মধ্যে কাজ করছে অলওয়েজ। ক্লিয়ার? মিলিকান্স অয়েল ড্রপলেট এক্সপেরিমেন্ট ক্লিয়ার? এটা থেকে আমরা কি বার করতে পারলাম? ইলেকট্রনের চার্জ বার করতে পারলাম। এবার আমাদের কাজ সহজ হয়ে গেল। E/m আমরা জানতাম, ই আমরা পেয়ে গেছি, এবার আমরা এমটা বার করে ফেলি। বোঝা গেল? আচ্ছা, এখানে আমি এটাই ওই ফর্মুলাটাই এখানে আমি বলছি, এই যে Q = NE। এবার একটু আগে দেখ আমরা এখান থেকে ই পেলাম কি, ই এর ভ্যালুটা কত পেলাম? 1.6 × 10⁻⁻19 কুলম্ব আমি পেলাম। তাহলে উই নো, আমরা এতদিন জানতাম যে E/m = কি 1.758 × 10⁻11 কুলম্ব পার কেজি। এবার তাহলে m = কি হবে? E by 1.758 × 10⁻11। এবার E এর ভ্যালু কত? E এর ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে m এর এইটার ভ্যালুটা হচ্ছে 1.758 × 10⁻11। আলটিমেটলি আমরা ইলেকট্রনের মাস পেয়ে গেলাম 9.1 × 10⁻31 কেজি। This is the mass of electron. This is the mass of electron, এবং এটা আমরা পেলাম আফটার মিলিকান্স এক্সপেরিমেন্ট। থমসনের এক্সপেরিমেন্ট থেকে কিন্তু আমরা পাইনি। দেখ আমরা ডাইরেক্ট এই ভ্যালুটা পড়ি, বাট এই ভ্যালুগুলো পাওয়া, এই ভ্যালুগুলো আমাদের কাছে আসা, এইটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এত বড় এক্সপেরিমেন্ট, এতগুলো পরপর ঘটনা, তারপরে এটা আমরা পেয়েছি। তো আফটার দিস এক্সপেরিমেন্ট আমরা কমপ্লিটলি ইলেকট্রন সম্পর্কে পুরো ইনফরমেশন গুলো পেলাম, যে ক্যাথোডের মধ্যে যে ইলেকট্রন আছে তার চার্জ কত, তার মাস কত, তার ভ্যালু গুলো কত, ইত্যাদি ইত্যাদি। এই অবধি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? নেই তো? এবারে আমরা সেকেন্ড প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন, ডাল্টন বলে গেছিল অ্যাটম নিউট্রাল। সেখানে তুমি বললে, থমসন বললো যে না ভাই অ্যাটম নিউট্রাল না, ওর ভেতরে সাবঅ্যাটমিক পার্টিকেল আছে হুইচ ইজ নেগেটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ পার্টিকেল যদি থাকে সিস্টেমকে নিউট্রাল বলছিস কি করে? নেগেটিভলি চার্জ পার্টিকেল থাকার পরেও সিস্টেমকে নিউট্রাল বলতে পারবি কখন? যদি ওর ভেতরে কিছু পজিটিভ থাকে, সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ যদি থাকে। এই জায়গা থেকে আমরা প্রোটনের ডিসকভারিতে এলাম। ডিসকভারি অফ প্রোটনটা যার নামের এগেনস্টে যায় তিনি হচ্ছেন গোল্ডস্টেন। গোল্ডস্টেন কি পেলেন? সাজানো বাগান পেলেন। কার? থমসনের। গোল্ডস্টেনের চিন্তা ভাবনাটা এরকম হলো, আচ্ছা থমসন ভেবেছে যে মাঝে নেগেটিভ চার্জ ইলেকট্রন যেটা জেনারেট করছে সে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, ও নাম দিয়েছে ক্যাথোড রে। আচ্ছা থমসনের মাথায় এটা কেন এলো না, নেগেটিভ চার্জ আছে মানে ভেতরে তো পজিটিভ চার্জও আছে, সে কোন দিকে গেল? এইটা তো থমসন দেখেনি, গোল্ডস্টেন এই জায়গাটাই ধরলো। সেম এক্সপেরিমেন্ট, থমসনের এক্সপেরিমেন্ট, সেম কন্ডিশন, সেম ডিসচার্জ টিউব রিপিট করলো, কিন্তু অ্যানোডের দিকটা দেখলো না। এবার দেখা শুরু করলো ক্যাথোডের দিক, যে ওই দিকে কিছু তো গেছে, এটা তো আমরা জেনেই গেছি। এবার উনি দেখা শুরু করলেন যে ক্যাথোডের দিকে কি কেউ এসছে, সেটা দেখতে গিয়ে উনি কি করলেন, এক্সপেরিমেন্টটাকে রিপিট করলেন লাইক দিস। আবার একটা এরকম টিউব নিলেন, আবার একটা এরকম টিউব নেওয়ার পর সেই টিউবে আবার ইনস্টল করা হলো ক্যাথোড, আবার ইনস্টল করা হলো অ্যানোড। এবং আফটার ইনস্টলেশন উনি যে কাজটা করবেন, দেখ একটু ছবিটা বানিয়ে নি, একবারে বোঝাতে সুবিধা হবে। হাই ভোল্টেজ ক্যাথোড
অ্যানোড, এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক। হাই ভোল্টেজ মানে একই কথা, এটা আর আমি আলাদা করে বলছি না, নিয়ার অ্যাবাউট 10,000 ভোল্ট। এবং এই টিউবটার মধ্যে থেকেও একটা ভ্যাকিউম পাম্প লাগিয়ে দিয়ে সব হাওয়া ফাওয়া এয়ার ফেয়ার টেনে বার করে দিয়ে ভেরি লো প্রেসারে সেট করে দিয়েছে, ভেরি লো প্রেসার। এবং ভ্যালুটা কত? নিয়ার অ্যাবাউট 0.01 mm Hg। এইবার অ্যানোডের দিকটা দেখেনি, ও তো জানে অ্যানোডের দিকে কি হচ্ছে, সেটা থমসন খুব ভালোভাবে এক্সপ্লেন করে গেছে, আমার ওখানে আর বললে কিছু লাভ নেই, কেউ আমাকে ভাও দেবে। উল্টো দিকটা দেখি, যে দিকটা থমসন দেখেনি। উনি এবার কি করলেন, উনি এসে কি করলেন, এই যে ক্যাথোড, এই ক্যাথোডটাকে পোরাস নিয়ে নিলেন, পারফোরেটেড নিয়ে নিলেন। উনি কি করলেন, পারফোরেটেড ক্যাথোড লাগিয়ে দিলেন, পারফোরেটেড ক্যাথোড লাগিয়ে দিলেন। আর ক্যাথোডের ব্যাক সাইডটাকে আবার ফ্লুরোসেন্ট কোটিং দিয়ে কোট করে দিলেন। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এবং মাঝে লো প্রেসারে কি গ্যাস আছে? হাইড্রোজেন গ্যাস আছে। এবার আমরা জানতাম যে, এতক্ষণ আমরা জানতাম যে এই দিক থেকে এই দিকে ইলেকট্রন যাচ্ছে যাচ্ছে। এবার মাঝখানে দাঁড়িয়ে আছে কে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন একা দাঁড়িয়ে আছে মাঝখানে, ওদিক থেকে এতগুলো ইলেকট্রন আসছে। গল্পটা কাইন্ড অফ এরকম, ধর কোনো একদিন বিকেল বেলায় 5টার সময় আমার পড়ানো আছে, এবার আমি দুটো ছেলেকে ফার্স্ট বেঞ্চে বসিয়ে জোর করে পড়াচ্ছি। এই দুটো ছেলের ওই সময় পড়ার ইচ্ছে নেই, ও জানে যে ওর সমস্ত বন্ধুরা ব্যাট ফ্যাট উইকেট ফিকেট নিয়ে মাঠে গিয়ে এতক্ষণে উইকেট পুচ্ছে বা টস হবে, ব্যাটিং শুরু হবে। ওদের মন কিন্তু পড়ে আছে ওইদিকে, ওরা ভাবছে যে কতক্ষণে ছাড়বে আর আমরা দৌড়ে মাঠে যাবো, বই খাতা চলে যাক, এখন পড়ার দরকার নেই। এবার আমি ওদেরকে ধমক ফমক দিয়ে কোনো রকমের বকা বকা দিয়ে চুপ করে চাপিয়ে বসিয়ে রেখেছি। ওরা আমার মুখের উপরে হয়তো বলার সাহস পাচ্ছে না যে স্যার এবার ছেড়ে দিন, আর ভালো লাগছে না, খেলতে যাবো। এবার এরকম একটা সিচুয়েশন রাইজ করেছে। এবার দেখা গেল ঠিক এই অবস্থায়, ঠিক এই মুহূর্তে জানলা খোলা, বাইরে দিয়ে ওর গোটা 20 জন বন্ধু ব্যাট উইকেট সব কাঁধে নিয়ে হই হই করে চিৎকার করতে করতে যাচ্ছে, এবং যাওয়ার সময় জানলা দিয়ে ওদেরকে ইশারা করে গেল। এবার এই যে ইশারাটা করলো, এই ইশারায় ওদের মন কিন্তু বাদ দেখে ফেললো। এবার ও আর এবার ওরা আর স্যার ফ্যার মানার ব্যাপার নেই, ওরা এবার বলেই বসবে স্যার আর ভালো লাগছে না, এবার ছেড়ে দিন, খেলতে যাও। এখানে হাইড্রোজেনের কেসটা হচ্ছে তাই। হাইড্রোজেন এখানে দাঁড়িয়েছিল টিউবের ভেতরে, যেই ব্যাটারি অন করা হলো দলবদ্ধভাবে ইলেকট্রন এলো। এবার হাইড্রোজেনের কাছেও তো ইলেকট্রন আছে। এবার হাইড্রোজেনের ইলেকট্রন গুলো তখন দেখছে, আরে ভাই আমাদের এতগুলো বন্ধু একসঙ্গে ফ্রিলি দৌড়ে খেলতে যাচ্ছে, আমরা কেন হাইড্রোজেনের ভেতরে বসে থাকবো? আমরাও ওই ইলেকট্রন গুলোর সঙ্গে মিলে অ্যানোডের দিকে চলে যাব। ভালো কথা, চলে গেল, হাইড্রোজেনের তো ঘর ভেঙে গেল। হাইড্রোজেন ছিল H2, ইলেকট্রন নিয়ে ক্যাথোড রে বেরিয়ে চলে গেছে। হাইড্রোজেনের কাছে পড়ে আছে কে? হাইড্রোজেনের কাছে পড়ে আছে কে? প্রচুর H+। এই H+ গুলো এবার তখন দেখলো যে আমি একা, আমি পজিটিভলি চার্জড, আমি একা থাকতে পারবো না, আমাকে নেগেটিভের দিকে যেতেই হবে। আমার নিজের যারা নেগেটিভ ছিল, যারা আমার নিজস্ব ইলেকট্রন, তারা কোনো আমার নেই, তারা ক্যাথোডের সঙ্গে চলে গেছে। আমাকেও একটা ঘর খুঁজতে হবে, আমাকেও সেখানে যেতে হবে। তখন এই হাইড্রোজেন গুলো, এই একা হাইড্রোজেন গুলো, এই লোনলি হাইড্রোজেন গুলো ওরা কি করলো? জেনারেট করলো অ্যানোড রে। এবং কোন দিকে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসলো? ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসলো। ক্যাথোডের ব্যাক সাইডে কিছু গ্লোয়িং স্পটস তৈরি করলো। দ্যাট প্রুভস যে অ্যানোড রেও হয়। এবং অ্যানোড রের মধ্যে কি থাকে? পজিটিভলি চার্জ হাইড্রোজেন অ্যাটম, হুইচ ইজ চার্জে গ্লো করবে, ওটা তো সিলেকশনের ব্যাপার নেই কিছু। এবারে এই যে অ্যানোড রে, এই অ্যানোড রের আরেকটা নাম হচ্ছে ক্যানাল রে, জেনে রাখা দরকার, অথবা পজিটিভ রে। এই অ্যানোড রে মানে তাহলে অ্যাকচুয়ালি কি? বাঞ্চ অফ H+ আয়নস। হাইড্রোজেনের মধ্যে কি থাকে? একটা প্রোটন, একটা ইলেকট্রন। ইলেকট্রন চলে গেছে, তাহলে হাইড্রোজেনের মধ্যে কি আছে? অনলি প্রোটন। তাহলে H+ আয়ন মিন্স প্রোটন। হিসেবটা বোঝা গেল তো? H+ আয়নস মিন্স প্রোটন।
H প্লাস আয়ন মানেই হচ্ছে প্রোটন, কিছু রিজন নেই, ওই পোরাস প্লেটের মধ্যে দিয়ে গেছে তাই ক্যানাল রে বলে, বাট সেটা সেক্ষেত্রে ক্যাথোড রেকেও বলতে হতো, বাট সেই টার্মটা থমসন এক্সপেরিমেন্টে মেনশন নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার H প্লাস আয়ন মানেই প্রোটন, এই জায়গা থেকে ডিসকভার হলো প্রোটন। এবং দেখ, ক্যাথোড রে বোঝাতে আমার 1 ঘন্টা 20 মিনিট লেগেছে, অ্যানোড রে বোঝাতে সময় লাগলো 5 মিনিট, বিকজ এবং ভোল্টসেনের ক্ষেত্রেও কিন্তু কাজটা এটাই ছিল, ওকে তো এত ভাবতে হয়নি, ও তো থমসনের রেফারেন্স টেনেছে যে ও এইভাবে কাজ করেছে, আমিও এইটাই করবো, শুধু উল্টো দিকটাতে সাজানো বাগানে কাজ। জাস্ট আমার যেভাবে সময় কম লাগলো ও সেইভাবে কম সময় লেগেছে, ও অ্যানোড রে এবং প্রোটনটাকে ক্লাসিফাই করে দিয়েছে। এবার আমি লাইনগুলো একটু পরে মানেটা বুঝিয়ে দিই যাতে তোদের বাড়িতে পড়তে সুবিধা হয়। যে proton was discovered by Goldstein and is positively charged particle. প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল এবং ডিসকভার হয়েছে কার দ্বারা? গোল্ডস্টেইনের দ্বারা। এখানে আর কিছু নতুন করে শব্দ নেই, ইট ইজ এ কম্পোনেন্ট অফ পার্টিকেল অফ অ্যানোড রেস। এটা হচ্ছে অ্যানোড রের একটা কম্পোনেন্ট প্রোটন গুলো। আচ্ছা, Goldstein used perforated cathode in the discharge tube, perforated cathode, এই যে ডিসচার্জ টিউব Goldstein ইউজ করেছে, repeated Thomson's experiment and observed the formation of anode rays. These rays are also called positive ray or canal ray. বুঝা গেল? নতুন কোনো কথা নেই, কারো অসুবিধা আছে এই অবধি? নেক্সট, এবার অ্যানোড রের প্রপার্টি গুলো পড়বো ওয়ান বাই ওয়ান। 1 সেকেন্ড সাজানো বাগান, নতুন করে কিছু বলতে হবে না। অ্যানোড রে ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, ক্যাথোড রের মতন স্ট্রেট লাইনে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না তুই এক্সটার্নাল ফিল্ড দিয়ে ওকে ডিস্টার্ব করছিস। এবার তুই বলবি তাহলে কি গোল্ডস্টেইনকে কেউ প্রশ্ন করেনি প্রমাণ করো এটা পজিটিভলি চার্জ পার্টিকেল? হ্যাঁ, প্রশ্ন করেছে। তখন গোল্ডস্টেইন আবার এরকম একটা এক্সপেরিমেন্ট দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ ভাই, এটা আমার হচ্ছে টিউব, এখানে আমার ক্যাথোড আছে, এখানে আমার অ্যানোড আছে, আমি এরকম ভাবে এদেরকে হাই ভোল্টেজে কানেক্ট করেছি এবং হাই ভোল্টেজে কানেক্ট করার পর যখন আমি বাইরে থেকে এক্সটার্নাল পজিটিভ ফিল্ড এবং এক্সটার্নাল নেগেটিভ ফিল্ড দিয়েছি, যখন আমি বাইরে থেকে এক্সটার্নাল পজিটিভ ফিল্ড এবং এক্সটার্নাল নেগেটিভ ফিল্ড দিয়েছি, আমি দেখেছি যে আমার অ্যানোড রে অ্যানোড থেকে তৈরি হয়ে এই নেগেটিভ ফিল্ডের দিকে ঘুরে চলে আসছে, জাস্ট ক্যাথোডের মতন। ক্যাথোড পজিটিভের দিকে গেছিল, অ্যানোডের দিকে গেছে, একই কথা। সেম হয়তো বলছি যে একটা এক্সপেরিমেন্ট, একটা বিষয় যখন হয়ে যাবে, ধর তুই মনে কর 2020 কোভিডের এত বাড়বাড়ন্ত হয়েছে, এর পরবর্তী কেউ কোভিড এফেক্টেড হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু মানুষ কি এখন আর প্যানিকড? যারা সেই সময় যে সমস্ত সায়েন্টিস্ট দিন রাত জেগে কাজ করে একটা ফর্মুলা তৈরি করেছেন, একটা ওষুধ তৈরি করেছেন বা একটা উপায় বাতলে দিয়েছেন, এখনকার সায়েন্টিস্ট তো সেই রেফারেন্স পাচ্ছে, কিন্তু 2020 সায়েন্টিস্টদের কাছেই কোনো রেফারেন্স ছিল, তাই তাদের কাজটা কঠিন ছিল। সেম ব্যাপার, থমসন তো এক্সপেরিমেন্ট করে পুরো বাগান সাজিয়ে দিয়ে গেছে, গোল্ডস্টেইন বা সেই সাজানো বাগানে কাজ করছে, কিসের অসুবিধা? অসুবিধা নেই। এবারে তারপরে দেখ, অ্যানোড রেজ কনসিস্ট অফ মেটেরিয়াল পার্টিকলস, মাস আছে। অ্যানোড রেজ আর ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ড নেগেটিভলি চার্জড প্লেট, দিস ইন্ডিকেটস দে আর পজিটিভলি চার্জড। কিছু বলার আছে? বলছে বাইরে থেকে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে অ্যানোড রে নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে অ্যানোড রে নিজে পজিটিভ। ডান। আচ্ছা, when a magnetic field is applied, anode rays get deflected in direction expected for positive particles, it indicates that they are positively charged. বলছে যখন আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন দেখতে পাচ্ছি যে অ্যানোড রে এমন বিহেভ করছে যেটা পজিটিভ চার্জ বিহেভ করে, তার মানে অ্যানোড রে নিজে পজিটিভলি চার্জড। Charge by mass ratio of the particles of the anode depends on the nature of the gas taken in the discharge tube. Very very important point, very very important point. আগে কিন্তু নেচার অফ গ্যাসের উপরে ডিপেন্ড করে। এবার তোকে আমার একটা ছোট্ট এক্সাম্পল, ধর এখানে বসে যে দুটো ছেলে পড়ছিল ওদের মন খেলার দিকে আছে, এবার বাইরে এবার সেই দিন কোনো কারণে ডিক্লেয়ার হয়েছে যে ওই দিন মাঠে ক্রিকেট খেলা হবে না, বরং লোকাল মেয়েদের একটা ডান্স গ্রুপ আছে, তাদের অ্যানুয়াল প্রোগ্রামের একটা প্র্যাকটিস হবে, যে জায়গায় ক্রিকেট খেলা হয় সেই জায়গায়। এবং ছেলে দুটো ওখানে বসে আছে এবং বাইরে দিয়ে ওই একদল মেয়ে যাদের নাচের প্র্যাকটিস আছে তারা প্রপার পোশাক আশাক পরে ঘুঙরু ফুঙরু নিয়ে তারা নাচের জন্য যাচ্ছে, তাহলে ওই ছেলেগুলো কি ইনফ্লুয়েন্স হবে? হবে না। So nature of the gas is important. Nature of the gas is important. হ্যাঁ, nature of the gas is important. Nature of the gas is very very important. যে কি গ্যাস আছে,
হাইড্রোজেন থাকলে সে একরকম ভাবে ইনফ্লুয়েন্স হবে, অক্সিজেন নাইট্রোজেন থাকলে সে একরকম ভাবে ইনফ্লুয়েন্স হবে। এন্ড দিস ইজ দি ডিফারেন্স বিটুইন ক্যাথোড রে এন্ড অ্যানোড রে। ক্যাথোড রে কিন্তু নেচার অফ গ্যাসের উপরে ডিপেন্ড করে না, ইনফ্লুয়েন্স হয় না, অ্যানোড রে হয়। বুঝে গেল? নেক্সট, পরের পয়েন্ট, ই বাই এম রেশিও। আচ্ছা, এই জায়গাটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছে, ই বাই এম রেশিও is maximum when hydrogen gas is taken in the discharge tube. ইনফ্লুয়েন্স বেশি কোথায় হলো? হ্যাঁ, কারণ ক্যাথোড রেটা তো, ক্যাথোড রে যে ইলেকট্রনের ফরমেশন সেটার সঙ্গে তো ওই নেচার অফ গ্যাসের কোনো রিলেশনই নেই। অ্যানোড রে তৈরিটা হচ্ছে কোথায়? দুটো ইলেকট্রনের মাঝখানে, তো সেখানে হাইড্রোজেন গ্যাস আছে, সে যেভাবে আয়নাইজ করবে অন্য গ্যাস তো সেভাবে আয়নাইজ করবে না, তাই জন্য নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এটা ভোল্টেজের উপরও ডিপেন্ড করছে, নেচার অফ গ্যাসের উপরও ডিপেন্ড করছে। এবার এই পয়েন্টটা দেখ, বলছে ই বাই এম রেশিও ম্যাক্সিমাম যখন হাইড্রোজেন গ্যাস নেওয়া হবে তখন। এবার উত্তর বলতে পারবি কেন? বলতে পারবি, কারণ হাইড্রোজেন হচ্ছে লাইটেস্ট এলিমেন্ট, হাইড্রোজেনের মাস হচ্ছে সবচেয়ে কম। আর ই বাই এম, এমটা কোথায় আছে? ডিনোমিনেটরে আছে। ডিনোমিনেটর যদি কম হয় তাহলে ফ্র্যাকশনের ভ্যালু কি হয়? বড় হয়। হাইড্রোজেনের মাস তো সবচেয়ে ছোট, আর হাইড্রোজেনের মাস ছোট মানে কি? ওর ই বাই এম রেশিও কি হবে? হাইয়েস্ট। এবং দিস ইন্ডিকেট দ্যাট পজিটিভ আয়ন্স ফর্ম ফ্রম দি হাইড্রোজেন আর লাইটেস্ট। These lightest positively charged particles were named as protons. The smallest, lightest positive ion obtained from hydrogen gas is called proton. আমি একটু আগে বললাম যে H প্লাস আয়ন মানেই তার মানে প্রোটন, কারণ হাইড্রোজেনের কাছে কি থাকে? হাইড্রোজেনের তো একটা প্রোটন একটা ইলেকট্রন। এবার তার মধ্যে থেকে তুই যখনই একটা ইলেকট্রন বার করে দিলি, তার মধ্যে থেকে যখনই তুই একটা ইলেকট্রন বার করে দিলি, তাহলে এটা যদি ইলেকট্রন হয়, রেসিডুয়াল যেটা পড়ে থাকলে সেটা কি হবে? প্রোটনই তো হবে। প্রোটন মানে H প্লাস আয়ন, বা H প্লাস আয়ন মানে প্রোটন। These are not different. Okay. It is found that mass of proton is 1.672 into 10 to the power minus 24 and charge is এটা। এবার তুই বলবি যে ই বাই এম রেশিওটা কত? আমি ই বাই এম রেশিওটা বলে দিচ্ছি। ই বাই এম রেশিওটা হচ্ছে 6.58 into 10 to the power 7 কুলম্ব পার কেজি প্রোটনের ক্ষেত্রে। এটা কার জন্য? ফর প্রোটন। বলে এই অবধি কোনো অসুবিধা আছে? নেই তো? ইলেকট্রন প্রোটন হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু সমস্যা অনেক মিটে গেছিল, বাট একটা জায়গা মাঝখানে গন্ডগোল পাকাচ্ছিল। তুই বললি পজিটিভ চার্জ পেয়ে গেছি, নেগেটিভ চার্জ পেয়ে গেছি, এবার দেখা যাচ্ছে মাস মিলছে না। একটা অ্যাটমের ভেতরে তুই পেলি 4টে প্রোটন 4টে ইলেকট্রন, 4টে প্রোটন 4টে ইলেকট্রনের মাস যোগ করলে অ্যাটমের মাস হওয়ার কথা, দেখা যাচ্ছে মাস মিলছে না। অদ্ভুত ব্যাপার। সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো সব খুঁজে পেয়ে গেছে, তাদের মাস যোগ করে অ্যাটমের মাস আসছে না, তাহলে কি হবে? তখন তো নিউট্রনের কথা কেউ বলে, নিউট্রন তো অনেক পরে আমরা পেয়েছি। আর সবসময় জানবি নিউট্রন তো নিউট্রাল, যারা নিউট্রাল তাদের ট্রেস করা কিন্তু খুব ডিফিকাল্ট, তাদের ট্রেস করা কিন্তু খুব ডিফিকাল্ট। দে আর ভেরি টক্সিক, দে আর ভেরি টক্সিক। তুই দেখবি আমাদের ক্লাসে, মানে তোরা যখন পড়াশোনা করি স্টুডেন্ট লাইফে, 2 রকমের স্টুডেন্ট থাকে, 3 রকমের স্টুডেন্ট থাকে অ্যাকচুয়ালি। একটা টাইপের স্টুডেন্ট থাকে যাকে তুই বডি ল্যাঙ্গুয়েজ, যার জেস্টার, যার এভরিথিং দেখে তাকে বোঝাই যায় যে মানে বিরাট পড়াকু ছেলে আর কি, পড়াকু মেয়ে, বিরাট পড়াশোনা করে এবং ওরা পারফর্মও করে ওইভাবে। আর কিছু স্টুডেন্ট থাকে দেখবি ক্লাসে, স্কুলে, সেকশনে, তুই জানিস যে হাজার ওর পেটে যদি তুই বোম মেরে দিস তাও তুই মুখ থেকে একটা প্রশ্নের উত্তর বার করতে পারবি না। দ্যাট ইজ, ওরাও কিন্তু খুব ট্রান্সপারেন্ট, ওদেরকে তুই। আর মাঝখানে দেখবি কিছু লোকজন বসে থাকে যারা কোনোদিন বলে না, নাতেও না বলে না, তুই ওদের বুঝতেই পারবি না যে বাড়িতে আদৌ পড়ছে কি পড়ছে না। হয়তো তোর অ্যাটিটিউড দেখে মনে হবে পারবে না, কিন্তু পরীক্ষায় দেখা গেল যে হঠাৎ করে একটা বিরাট স্কোর করে বেরিয়ে গেছে। দে আর নিউট্রাল। তো নিউট্রাল পার্টিকেলকে বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। যে ভালো সে ভালো নাম্বার পাবে তুই জানিস, যে পড়াশোনা করে না খারাপ সে খারাপ নাম্বার পাবে এটাও তুই জানিস। মাঝামাঝি ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে ট্র্যাক করা কিন্তু খুব ডিফিকাল্ট। ও অনেক কিছু, অনেক ব্যাপারের উপর ডিপেন্ড করে। হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা জায়গায় ক্লিক করে গেছে, হাই স্কোর করে বেরিয়ে চলে গেল। নিউট্রনের ক্ষেত্রে গল্পটা এটা, নিউট্রন তো নিউট্রাল,
ওকে খুঁজে পেতে যে কারণে অনেকটা সময় লেগেছে, খুঁজে পাওয়া যায়নি। প্রোটন ইলেকট্রনকে খুঁজে পাওয়ার পর প্রবলেম অ্যারাইজ করেছে যে কোথায় মাস মিলছে না কেন ভাই, প্রোটন আর ইলেকট্রনের মাস যোগ করে অ্যাটমের মাস আসছে না কেন। তো এই জন্য এরপরে নিউট্রনের ডিসকভারি হয়েছে, এবং নিউট্রনের ডিসকভারিটা আমি বলি, ডিসকভারি অফ নিউট্রন। এটা হয়েছে, তোমার নাম নিশ্চয়ই শুনেছি, স্যাডউইক, জেমস স্যাডউইক। এবং বোম্বার্ডিং হয়েছে কি দিয়ে? বেরিলিয়ামের সঙ্গে আলফা পার্টিকেলের, বেরিলিয়ামের সঙ্গে আলফা পার্টিকেল ধাক্কা দেয়। কিরকম ভাবে? দেখ, রেডিও অ্যাক্টিভিটি পড়েছিস, রেডিও অ্যাক্টিভিটি পড়েছিস। ধর বেরিলিয়াম নিলাম, বেরিলিয়াম, বেরিলিয়াম এটা সহজ জিনিস, আমি যেটা বোঝাচ্ছি দেখতে পারো। বেরিলিয়াম মানে হচ্ছে মাস নাম্বার 9 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 4। একে তুই বোম্বার্ড করলি কি দিয়ে? আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল মানে হিলিয়াম 42। হোয়াট ইজ আলফা পার্টিকেল? হোয়াট ইজ আলফা পার্টিকেল? আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম 2+ পার্টিকেলের ফ্লো, ফ্লো অফ হিলিয়াম 2+ পার্টিকেল, ফ্লো অফ হিলিয়াম 2+ পার্টিকেল। হিলিয়াম 2+ পার্টিকেলের মধ্যে বল দেখি প্রোটন কটা আছে? দুটো। ইলেকট্রন কটা আছে? 0। নিউট্রন কি আছে? সরি, নিউট্রন কটা আছে? দুটো। ঠিক আছে, এবার ধাক্কা দেওয়া হলো, যেই ধাক্কা দেওয়া হলো তৈরি হলো হচ্ছে কার্বন, আর তার সঙ্গে তৈরি হলো একটা পার্টিকেল যার মাস হচ্ছে এরকম। এই ধরনের রিয়াকশন গুলো ব্যালেন্স করার নিয়ম কি? মাস নাম্বার গুলো যোগ কর। 9+4 করলে কত হয়? 13। এদিকে 12+1 করলে কত হয়? অ্যাটমিক নাম্বার যোগ কর। 4+2 করলে কি হয়? 6+0 করলে কি হয়? ঠিক আছে, এটা হচ্ছে বোম্বার্ডমেন্ট। বল। This is not chemical reaction, my dear. This is nuclear reaction. This is nuclear reaction. Change of nucleus হচ্ছে এখানে। রেডিওঅ্যাক্টিভ রিয়াকশন, নিউক্লিয়ার রিয়াকশন। বেরিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে হিলিয়াম এসে ধাক্কা দিল, নিউক্লিয়াসের মধ্যে। তুই এতদিন যে রিয়াকশন গুলো কনসিডার করছিস দ্যাট ইজ কেমিক্যাল রিয়াকশন, ওখানে কিন্তু ইলেকট্রন এক্সচেঞ্জ হয়, আর কিছু হয় না। এখানে হিলিয়াম এসে বেরিলিয়ামকে ধাক্কা মেরে নিউক্লিয়াসটাকে পাল্টে দিয়েছে, কার্বন করে দিয়েছে, এবং তার সঙ্গে এইরকম একটা পার্টিকেল জেনারেট করেছে, যে পার্টিকেলটার নাম হচ্ছে নিউট্রন। কি পার্টিকেল? নিউট্রাল পার্টিকেল। নিউট্রাল পার্টিকেল। আর ওর চার্জ কি? চার্জ কি? 0। এবং অটোমেটিক্যালি ও কিন্তু ম্যাসিভ, ওর কিন্তু একটা মাস আছে। এবং এইটা পাওয়ার পর দেখা গেল অ্যাটমের যে মাসের হিসেবটা মিলছিল না, সেটা মিলে গেল। ইলেকট্রন প্রোটন যোগ করে যেটা মিলছিল না, নিউট্রন যোগ করে সেটা মিলে গেল। নিউট্রন তো খুঁজে পাওয়া যাচ্ছিল, নিউট্রাল খুঁজে পাওয়া যাচ্ছে। এবারে দেখ, neutrons were not deflected, neutrons were not deflected by both magnetic and electric fields, indicating that they are neutral particles. বোঝা গেল? অসুবিধা নেই। The mass of neutrons found to be slightly higher than that of proton, একটু বেশি। ইলেকট্রনের প্রোটনের মাসটা তুই দেখেছিলি 1.673 বা 2, এটা 1.675। আর চার্জ বাই মাস রেশিও নিউট্রনের হচ্ছে 0। নিউট্রনের চার্জ বা মাস রেশিও হয় না, 0। চার্জ 0, তাই সামথিং বাই 0 মানে 0 বাই সামথিং 0ই হয়। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট, এবার এখানে আমরা আজকে যে ক্লাসটা পড়লাম, সেই ক্লাসের যাবতীয় বিষয়গুলোকে একটু এক জায়গায় করে দিই, যে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনের ডিসকভারি দেখলাম, ইলেকট্রন প্রোটন নিউট্রনের চার্জ মাস এগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম। তো সেইগুলোকে আমরা একটু বলে দেবো 1 by 1, একটু দেখে নিবি। দেখ, প্রথমে আগে স্পেসিফিক চার্জে আসে। স্পেসিফিক চার্জ মানে কি? স্পেসিফিক চার্জ মানে অ্যাকচুয়ালি হচ্ছে E/m। ইলেকট্রনের ক্ষেত্রে E/m কত? 1.758 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। প্রোটনের ক্ষেত্রে কত? 6.58 ইন্টু 10⁻7 কুলম্ব পার কেজি। আমি সব এসআই তে লিখছি, তোরা চাইলে সিজিএস করে নিবি। আর নিউট্রনের ক্ষেত্রে E/m কত? আর অসুবিধা নেই তো। এবার আমি রিলেটিভ চার্জে চলে আসি। রিলেটিভ চার্জ নিউট্রন ইলেকট্রনের কত? প্রোটনের কত? নিউট্রনের কত? ইলেকট্রন প্রোটন তো সবার সেম।
তুই এক্সপেরিমেন্টটা করেছিস হাইড্রোজেনের রেসপেক্টে, ইলেকট্রন প্রোটন তো সবার ক্ষেত্রে সেমই। না, এটা তো সিঙ্গেল ইলেকট্রনের চার্জ, সিঙ্গেল প্রোটনের চার্জ। যদি ম্যাগনেসিয়ামের বলছিস তখন তো হ্যাঁ, তখন কিউ ইন্টু এনই হবে। আচ্ছা, এবার এটার চার্জ কত হবে, অ্যাকচুয়াল চার্জ কত ইলেকট্রনের? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটার কত? 0। এটা জাস্ট প্লাস মাইনাসটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার মাস, ইলেকট্রনের মাস কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের মাস কত? 1.672 বোধহয় বললাম, ইন্টু 10⁻27 কেজি। আর এটা হবে 1.675 ইন্টু 10⁻27 কেজি। রিলেটিভ মাস মানে হচ্ছে প্রোটনের রেসপেক্টে মাস। এটা হচ্ছে 1/1837, আর এটার 1, এটা অলমোস্ট 1, একটু হালকা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? মানে একটা ইলেকট্রন হচ্ছে 183 টাইমস লাইটার দ্যান এ প্রোটন, ঠিক আছে? সো দিস আর দি টোটাল ইনফরমেশন যেটা আমরা আজকে ক্লাসে পেলাম। অলমোস্ট সেম, সেই জন্য রিলেটিভ মাসটা 1 বললাম, ঠিক আছে? আর রেশিও যখন তুই প্রোটন বাই প্রোটন একই তো হবে, প্রোটন বাই নিউট্রন একটু আলাদা হবে, বাট অলমোস্ট একই হবে। আচ্ছা, এবার আমি একটু কয়েকটা কোয়েশ্চেন, এখানে আমি কোয়েশ্চেন গুলো বাংলাটা দিয়েছি এই কারণে যে যারা ভার্সন চেঞ্জ করছে আর কি, বা বোর্ড চেঞ্জ করছে, তাদের যদি একটু প্রবলেম। আমি কয়েকটা কোয়েশ্চেন এখানে দিয়েছি, খুব সহজ কতগুলো প্রশ্ন, জাস্ট তোদের একটু সুবিধার জন্য যে কিছু রেফারেন্স কি প্রশ্ন এখান থেকে আসতে পারে। যদি এমসিকিউ আসবে না, বাট এরকম যদি প্রশ্ন জেনারেট হয় তাহলে কি হবে? হোয়াট আর দ্য এসেনশিয়াল কন্ডিশন ফর প্রোডাকশন অফ অ্যানোড রেজ? হাই ভোল্টেজ, লো প্রেশার। ডান। নেক্সট, which of the following is not true about cathode rays? অপশন সি। কি বলেছে? দেখ, এটা ট্রু নয়, which is false, এটা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছে। নেচার অফ ক্যাথোড রে ডিপেন্ড আপন দি নেচার অফ দি গ্যাস ইন দি ডিসচার্জ টিউব। এটা ভুল, এটা হতে পারে না। বাকিগুলো ঠিক। দেখ, ক্যাথোড রেজ আর নেগেটিভলি চার্জ পার্টিকলস ডিসকভার্ড বাই জে থমসন। ক্যাথোড রেজ আর প্রোডিউসড ইনসাইড দি ডিসচার্জ টিউব। ক্যাথোড রে তো টিউবের ভেতরেই তৈরি হয়, বাইরে তো হয় না। নেক্সট, মিলিকানস এক্সপেরিমেন্ট ইউজ টু ফাইন্ড, বল কি হবে? নো, E/m রেশিও থমসনের ক্রেডিটটা চলে দিস না। চার্জ অফ দি ইলেকট্রন, E/m রেশিও অব্দি তো থমসন বলে গেছে, তারপর ই বলতে পারলো না বলে তো এক্সপেরিমেন্ট। নেক্সট, হোয়াট ইজ আলফা কণা? আলফা কণা হচ্ছে হিলিয়াম পার্টিকেল। হোয়াট ইজ আলফা পার্টিকেল? হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, এবার E/m এর রেশিও, E/m এর রেশিও দেখ। হ্যাঁ বল। অপশন এ। অ্যাকচুয়ালি এটা কিন্তু ইনক্রিজিং অর্ডার আছে। হ্যাঁ, এটা কিন্তু ইনক্রিজিং অর্ডার আছে, হবে ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার মানে ছোট থেকে বড় আছে, কিন্তু প্রথমে কমটা আছে তারপরে বড়। আর নিউট্রনের হচ্ছে সবচেয়ে কম, 0, ঠিক আছে? আর সবচেয়ে বেশি কার? কেন আলফা আলাদা বলে? আচ্ছা, আমাকে আগে বল, E/m কার বেশি হবে? যার মাস কম তার E/m বেশি হবে। মাস কম কার? ইলেকট্রনের মাস কম। তুই প্রথম দুটোকে ট্রেস কর। দেখ, তোর অপশন প্রথমত নিউট্রনকে প্রথমে ধরলে তোর এই অপশনটা আগেই বাদ চলে গেছে। এই অপশনটা তোর আগেই বাদ চলে গেছে। এবার তোর কাছে এই তিনটে। এবার তুই জানতে পারলি সবচেয়ে কম হবে নিউট্রন আর সবচেয়ে বেশি হবে ইলেকট্রন। আমাদের এই অপশনটাও বাদ চলে গেল। এই দুটোর মধ্যে এবার তোর কাছে প্রোটন আর আলফা পার্টিকেলের তোকে হিসেব করতে হবে। এইটা একটু ছোট্ট করে দেখে নে কিভাবে করবি। প্রোটন আর আলফা পার্টিকেল তো এইভাবে পারবি না। দেখ, এটাকে একটা প্রুফ আসে, যেহেতু তোরা ডেসক্রিপটিভ পরীক্ষা দিবি। ধর আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল মানে কি? He2+ তো, He2+ তো। আর অ্যাকচুয়ালি এটা কি? হিলিয়াম-42 তো নাকি? তাহলে ইটা কত হবে? +2 তো।
আমি বলতে পারি 2 into 1.6 into 10 to the power minus 9 বলতে পারি কি পারি না? বলতে পারি তো। আর m is equal to কি হবে? 4 into mass of proton। চারটে পার্টিকেল রয়েছে, তো নিউক্লিয়াসের ভেতরে তো চারটে পার্টিকেল রয়েছে, দুটো প্রোটন দুটো নিউট্রন। প্রোটন আর নিউট্রনের মাস তো অলমোস্ট সেম। হিলিয়ামের মাস নাম্বার ইজ ইকুয়াল টু চারটে প্রোটনের মাস নাম্বার। অসুবিধা নেই তো। তাহলে ই বাই এমটা কত হয়ে যাচ্ছে? ই বাই এম আলফা পার্টিকেলের জন্য কত হচ্ছে? 2 into, আচ্ছা এইটাকে আমি ই ধরছি, হ্যাঁ 1.6 into 10 to the power minus, ক্যালকুলেট করবো না বলে, ডিভাইডেড বাই 4 into এমপি। এবার 2 দিয়ে 4 কে ক্যান্সেল করলে কত? 2। তাহলে তুই বলতে পারিস 1/2 into ই বাই এমপি। এবার ই মানে কি? চার্জ। এম মানে কি? মাস অফ প্রোটন। এটা প্রোটনের এম বাই পি হয়ে ই বাই এম হয়ে গেল না? আমরা বলতে পারি হাফ ইন্টু স্পেসিফিক চার্জ অফ প্রোটন। প্রোটনেরটা বেশি, হিলিয়ামেরটা কম। প্রোটনের ই বাই এম কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা হিলিয়ামেরটা পাচ্ছি। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? অপশন ডি। বুঝে গেল? এটা বল কোনটার ক্ষেত্রে ই বাই এম রেশিও ম্যাক্সিমাম? H প্লাস। H প্লাস সবচেয়ে হালকা, লাইটেস্ট। তাহলে লাইটেস্ট মানে এমটা হচ্ছে সবচেয়ে কম, ই বাই এমটা সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, Na প্লাস কেন হলো না? Na প্লাস হাইড্রোজেনের মাস কত? 1। সোডিয়ামের মাস কত? 23। তবে তো মাসটা কম হতে হবে, তবে তো ই বাই এম বেশি হবে। এদের চারজনের মধ্যে সবচেয়ে হালকা কে? হাইড্রোজেন। আর যে সবচেয়ে লাইটেস্ট তার ই বাই এম হবে সবচেয়ে বেশি। বোঝা গেল? দ্যাটস অল অ্যাবাউট টুডে। আজকে এইটুকুই থাকবে। আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করলাম। আমি এনসিইআরটি থেকে বলে দিচ্ছি কোন কোন বইগুলো, মানে কোন কোন পেজগুলো পড়বি, সেইগুলো পড়বি, প্লাস আমরা এই ক্লাস নোটটা কপি করে নিবি খাতায়। পরের দিন যেন প্রত্যেকের খাতায় ক্লাস নোটটা থাকে, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সবাই দেখে কপি করে নিবি। সব 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 করে দিচ্ছি।